আচ্ছা, আমি আজকে ক্যাশ ফোরকাস্টিং চ্যাপ্টারটা বুঝাবো। এটাকে আমি চেষ্টা করবো অত্যন্ত শর্টে এক্সপ্লেন করার। আহ, ধরো, ওকে। আচ্ছা, চ্যাপ্টারের নাম শুনে বোঝা যাচ্ছে এটা হলো বেসিক্যালি তোমার ক্যাশ ফোরকাস্টিং নিয়ে। এখন কোশ্চেন হলো যে ক্যাশ ফোরকাস্টিং কি জন্য দরকার। হুম, যে আমরা ক্যাশ ফোরকাস্টিংটা করে কি লাভ, আমরা ক্যাশ ফোরকাস্ট কেন করব। ঠিক আছে। তো এর আগে যে চ্যাপ্টারটা পড়ছিলাম, চ্যাপ্টার 2, সেটা ছিল বেসিক্যালি ক্যাশ ইনফ্লোস এন্ড আউটফ্লোস, ম্যানেজিং ক্যাশ ইনফ্লোস এন্ড আউটফ্লোস, সম্ভবত এটাই নাম ছিল। আচ্ছা, ক্যাশ ফোরকাস্টিংটা কেন দরকার, এর বিষয়টা হলো কয়েকভাবে বুঝতে পারো। যে একটা ফার্ম, ঠিক আছে, তো ওই ফার্মের ফোরকাস্টিং মানে তো জানোই যে আগে থেকে প্রেডিক্ট করা, যে তোমার প্রেডিক্ট করা না, কাইন্ড অফ একটা এস্টিমেশন, যে কত হতে পারে আগামী মাসের বা আগামী বছরের তোমার কি পরিমাণ ক্যাশ থাকবে। সো ক্যাশ স্টেটমেন্ট, মানে ফোরকাস্টিং হলো ফিউচার কোনো ক্যালকুলেশন করা, যে প্রিভিয়াস আগে থেকে। ঠিক আছে। সো ক্যাশ ফোরকাস্টিংটা কেন করা লাগতেছে, এর কারণটা হলো যে কোনো ফার্ম যদি ডেফিসিটে থাকে, ঠিক আছে, দুই ধরনের কথা ধরো। যে মনে করো যে পরিমাণ ক্যাশ তার থাকা হয়তো দরকার, তার চেয়ে কম থাকলো, ডেফিসিট যদি হয়, ঠিক আছে, তখন কিন্তু আলটিমেটলি তার কি করা লাগতেছে, তার বড়োইং করা লাগতেছে, ফাইন্যান্সিং করা লাগতেছে। সো এই ধরনের ডেফিসিট সিচুয়েশনে যাতে না পড়তে হয়, অথবা যদি সে পড়ে, সেই ক্ষেত্রে কোথা থেকে সে ফাইন্যান্সিং করবে, এ ধরনের অপশন কি তার ওপেন আছে কিনা অথবা প্ল্যান আছে কিনা। সো এই জন্য তার কি ক্যাশ ফোরকাস্টিং করা লাগতেছে, যাতে সে আগে থেকে বুঝতে পারে ভবিষ্যতে কি ধরনের সিচুয়েশন হতে পারে। এটা ডেফিসিটের কথা বললাম। এখন ধরলাম আমি সারপ্লাসের কথা বলি, যে যে পরিমাণ মিনিমাম ক্যাশ থাকা উচিত একটা প্রতিষ্ঠানে দৈনন্দিন কার্যনির্বাহের জন্য, আর তার চেয়ে যদি বেশি সারপ্লাস ফান্ড থাকে। ঠিক আছে, এখন ক্যাশ ফোরকাস্টিং না করলে সমস্যা কি হবে, এই সারপ্লাস ফান্ড গুলো তোমার আনএক্সপেক্টেড সারপ্লাস ফান্ড থাকবে। অর্থাৎ আহ, মনে করো তুমি প্রতিষ্ঠান নর্মালি চালাচ্ছ, 2 মাস চালাইলা, এরপর তৃতীয় মাসে হঠাৎ করে অনেক টাকা সারপ্লাস রয়ে গেল, ক্যাশ পড়ে আছে। ঠিক আছে, তো এটা তুমি জানতা না যে তৃতীয় মাসে তোমার এত টাকা পড়ে থাকবে। সো এখন আনএক্সপেক্টেড সারপ্লাস ক্যাশ থাকলে সমস্যা, মানে সমস্যাটা কি, সমস্যাটা হলো যে এটা, যে তুমি এটা জানো না, যেহেতু তুমি ফোরকাস্টিং করোনি, তুমি এটা জানো না যে এটার কত মাস বা কত সময় ধরে এটা তোমার ফার্মে আছে। ঠিক আছে, তাহলে এই সারপ্লাস ফান্ডটাকে তুমি কি করবা, এটাকে অবশ্যই ইনভেস্টমেন্ট করবা, ঠিক আছে, কিন্তু ইনভেস্টমেন্টটা কত মাসের জন্য করবা এটা তো তুমি জানো না। এখন আহ, ধরো সারপ্লাস ফান্ডটা আছে তোমার কাছে 6 মাসের জন্য, ঠিক আছে। হ্যাঁ, এখন তুমি যদি এটা 3 মাসের ট্রেজারি বিল এই টাইপের কিছুতে ইনভেস্টমেন্ট করো, বা 3 মাসের কমার্শিয়াল পেপার বা এই টাইপের কিছু, সো এক্ষেত্রে হচ্ছে কি, যখন 3 মাস যাওয়ার পর দেখলা যে এখনো তোমার ওই সারপ্লাস ফান্ডটা ইউজ করার প্রয়োজন হচ্ছে না, তখন কি করবা, যে এই এই টাকাটা আবার তুমি খাটাবা। ঠিক আছে, আবার 3 মাসের ট্রেজারি বিল ধরো নিলা। ঠিক আছে, তো এতে যেটা হচ্ছে, তুমি একটা লো আর্নিং ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করতেছো। ঠিক আছে, কিন্তু তুমি যদি আগে থেকেই জানতা যে এই যে ক্যাশটা সারপ্লাস আছে, এই ক্যাশ সারপ্লাস তোমার ইউজ করার প্রয়োজন হবে না আগামী 6-7 মাসে, ঠিক আছে, অথবা আগামী 1 বছরে, কারণ তোমার সামনের মান্থ গুলাতেও সারপ্লাস থাকবে। তো অথবা কোনো মান্থে ডেফিসিট আসলে ওই ওই দেখা যাচ্ছে তার আগের মান্থে হয়তো সারপ্লাস আসছে, ওটা দিয়ে কভার হয়ে যাচ্ছে। তো এখন যে সারপ্লাসটা আছে এই মান্থে, সেটা তোমার হয়তো আহ, মানে আগামী অনেক দিন ধরে লাগতেছে না। ঠিক আছে, তাহলে তুমি এটা কি করতে পারতে, একটা হাই ইয়েল্ডিং ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করতে পারতা। ঠিক আছে, সেটা না করে তুমি একটা কম সময়ের ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করছো। একই বিষয়টা হতে পারে, উল্টোও হতে পারে। ঠিক আছে, যে তুমি হয়তো মনে করো তোমার ভাবলা যে ক্যাশ হয়তো খুব বেশি, হয়তো নিকট ফিউচারে দরকার হবে না, তুমি হয়তো 6 মাস 1 বছরের কোনো ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করে রাখলা, যেখান থেকে রিটার্ন পার্সেন্টেজটা তুলনামূলক হাই। কিন্তু বিষয়টা হলো এরকম যে তোমার 3 মাস পর ওই টাকার দরকার হইলো। ঠিক আছে, এখন তুমি তো 1 বছর মেয়াদী ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করে রাখছো, তুমি কি করবা, ওই ইন্ট্রো ওই যে ইনস্ট্রুমেন্ট, ওটাকে যদি তোমার রিটায়ার করে নিতে হবে। ঠিক আছে, রিটায়ার করার অর্থ যেই যেই কোম্পানি ইস্যু করছে তার কাছ থেকে টাকা ফেরত নিয়ে নিতে হবে, অথবা সেটা যদি সিস্টেম না থাকে তাহলে এটা ফ্যাক্টরিং করে নিতে হবে, অর্থাৎ অন্য কোনো থার্ড পার্টির কাছে কম দামে বিক্রি করে টাকাটা নিয়ে নেওয়া। ঠিক আছে, সো এই যে করতে হচ্ছে এখানে তোমার, তুমি ফ্যাক্টরিং করলেও কম রিটার্ন পাবা, ইভেন যদি তুমি এটা মেয়াদ পূর্তির আগে কোম্পানির কাছ থেকে নিয়ে নাও, সেক্ষেত্রেও কম রিটার্ন পাচ্ছ। ঠিক আছে, সো এই যে বিষয়টা হচ্ছে, এর এই মিসম্যানেজমেন্টটা হচ্ছে এর কারণে, যে কারণ তুমি জানো না এক্স্যাক্টলি যে তোমার আহ, যে এই সময় যে ক্যাশ সারপ্লাসটা থাকবে এটা জানতা না, ইভেন যে থাকবে এটা যে কয় মাসের জন্য তোমার অ্যাভেলেবেল থাকবে এটা তুমি জানতা না। সো এইসব কারণে তুমি যদি জানতা যে কয় মাসের জন্য অ্যাভেলেবেল থাকবে, কবে থাকবে, তাহলে তুমি একটা প্ল্যানিং করতে পারতা যে ওকে, আমি এখন ক্যাশ সারপ্লাস আছে, এটা আমার কাছে আনুমানিক 3-4 মাস থাকবে, তাহলে এই 3-4 মাসের জন্য আমার বেস্ট ইনভেস্টমেন্ট কি হতে পারে। ঠিক আছে, তো এই ধরনের প্ল্যানিং এসবের জন্য তোমার ক্যাশ ফোরকাস্টিং দরকার। ঠিক আছে, সো
ডিটেইল যা লেখা আছে সেগুলো পড়ে নিও, সমস্যা নেই, আমি একটা ধারণা দিচ্ছি জাস্ট। সো দেন ক্যাশ ম্যানেজমেন্ট সাইকেলের কথা বলছে, যে ক্যাশ ম্যানেজমেন্ট সাইকেল সেখানে তোমার বেসিক্যালি ক্যাশ ইনফ্লো এন্ড ক্যাশ আউটফ্লোর কথা বলছে। ঠিক আছে, সো ক্যাশ ইনফ্লো, ক্যাশ প্রতিষ্ঠানে আসতেছে কোন জায়গা থেকে, ঠিক আছে। সো এইটা হলো তোমার যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আছে সেটার পার্সপেক্টিভে তিনটা ফর্মে লেখছে, যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তো অপারেটিং অ্যাক্টিভিটিস হলো তোমার, এটা তো জানোই, তোমার আহ, কি বলবো, তোমার ওই অ্যাকাউন্টস রিসিভেবল, তারপর নেট ওয়ার্কিং ক্যাপিটালের যে চেঞ্জ, ঠিক আছে। তো এ ওই রিলেটেড ডেপ্রিসিয়েশন, তারপর নেট ইনকাম, এই টাইপের যে ক্যাশ ফ্লো আসে, ঠিক আছে। সো অপারেশন থেকে সহজ করে দৈনন্দিন অপারেশন করে তোমার যে ক্যাশ ফ্লো আসতেছে, ঠিক আছে, সেটা হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তো সেটা করতে যায় নেট ইনকামে যেসব আইটেম আছে সব আইটেমই আসে, কিন্তু নেট ইনকামের ডেপ্রিসিয়েশনটা বাদ দেওয়া হয়, যেটা অ্যাকচুয়ালি কোনো ক্যাশ ক্যাশ আইটেম না, কোনো ক্যাশ ট্রানজাকশন না, তো এর কারণে ওটাকে যোগ দেওয়া হয়। যাই হোক, আচ্ছা ওই ডিটেলস না, যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা যেটা জানো আর কি তোমরা ইয়েতে, ফাইন্যান্সিয়াল স্টেট, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। দেন হলো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, এটা হলো আমরা ফিক্সড অ্যাসেট, ঠিক আছে, ফিক্সড অ্যাসেটে পারচেস রিলেটেড অথবা সেল রিলেটেড যে ক্যাশ ফ্লোটা আসে সেটা হলো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। যেহেতু ক্যাশ ইনফ্লোর কথা বলতেছে, তাহলে ধরে নাও যে ফিক্সড অ্যাসেট সেলের কথা বলতেছে এখানে। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস হলো কোম্পানি যদি শেয়ার ইস্যু করে, শেয়ার যদি প্রিমিয়ামে ইস্যু করে, সো বা বন্ড ইস্যু করে, সো এই টাইপের ফাইন্যান্সিং এর মাধ্যমে যে অ্যাক্টিভিটিস আসে, ঠিক আছে। তো তো দেন হলো আহ, আর কি আছে, তোমার নন অপারেটিং কিছু ক্যাশ ফ্লো দিচ্ছে, সেল অফ ওল্ড অ্যাসেট, ডিভিডেন্ড। দেন ক্যাশ আউটফ্লো এর মধ্যে তোমার কিছু ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রিপেমেন্ট অফ লোন, ইন্টারেস্ট এন্ড ট্যাক্স পেমেন্ট, ডিভিডেন্ড পেমেন্ট, এসবের কথা বলা আছে। সো ক্লাসিফিকেশন অফ ক্যাশ ফোরকাস্ট, ওকে, তো ক্যাশ ফোরকাস্ট যখন করবা আমাদের কিছু পার্সপেক্টিভ মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, এক নাম্বার বলছে লেন্থ অফ দ্য পিরিয়ডস ইনক্লুডেড উইথিন দ্য ক্যাশ ফোরকাস্ট, ওকে। সো আমরা যখন ক্যাশ ফোরকাস্ট করব, তো আমাদের ভাবতে হবে যে আমরা কোন মানে সময়ের ব্যাপ্তিটা কতটুকু, কতটুকু সময়ের জন্য আমরা ক্যাশ ফোরকাস্ট করতেছি। ধরো আমরা 1 মাসের জন্য ফোরকাস্ট করলাম, ঠিক আছে, সো মান্থলি বেসিসে প্রতি মাসে আমি 1 মাসের একটা ক্যাশ ফোরকাস্টিং করি, ঠিক আছে। তো এটা হলো হতে পারে একটা, তো উইকলিও হতে পারে, হতে পারে তোমার, এটা কি হতে পারে, এটা তোমার হতে পারে ইয়ারলি হতে পারে, ঠিক আছে, সেমি অ্যানুয়ালি হতে পারে। সো লেন্থ কেমন হবে, এটা একটা ক্লাসিফিকেশন, যে তুমি ক্যাশ ফোরকাস্টের লেন্থটা কোন সময়ের জন্য করবা, ঠিক আছে। ওকে, সাধারণ বিষয়টা বলি, সাধারণত যেটা করে বড় ফার্মগুলা, আহ এটা বড় ফার্মগুলা সাধারণত কি করে, যে তোমার শর্ট টার্ম বেসিসে করে থাকে, ঠিক আছে। বাট ছোট ফার্মগুলো সাধারণত একটু বড় লং টার্ম বেসিসে করে থাকে, ঠিক আছে। তো শর্ট টার্ম বেসিসে করার হলো তোমার, যেহেতু বড় ফার্মগুলোতে খুব কম সময়ের মধ্যেই একটা বড় অ্যামাউন্ট অফ ট্রানজেকশন হয়, এর কারণে তার খুব দ্রুত এই ডাটাগুলো লাগে, ঠিক আছে। যে অল্প সময়ে কি চেঞ্জ হয়েছে সেই ডাটাটাও লাগে, এর কারণে বড় ফার্মগুলো তোমার মান্থলি উইকলি এগুলাও করে। আচ্ছা ঠিক আছে, এই কথা তো বলছি। এখন দুটা বিষয় আছে, ঠিক আছে। একটা বিষয় হলো যে ধরো তুমি ফোরকাস্টিংটা করলা ইয়ারলি বেসিসে, কিন্তু এখন তোমার মান্থলি ফোরকাস্ট লাগতেছে, ঠিক আছে, অথবা মান্থলি বেসিসে করলে তোমার ইয়ারলিটাও লাগতেছে, তো তুমি কি দুই দুই রকম ফোরকাস্টিং করবে? বিষয়টা অ্যাকচুয়ালি এরকম না, দুই রকম না। এখানে হলো যখন তুমি ছোট থেকে বড়তে কনভার্ট করবা সেটাকে বলা হয় শিডিউলিং। ধরো তুমি উইকলি ফোরকাস্টিং করছো, এখন এটাকে তুমি ইয়ারলি ফোরকাস্টিং এ কনভার্ট করবা, তাহলে এটাকে শিডিউলিং বলতেছে। আর তুমি ধরো ধরো ইয়ারলি ফোরকাস্টিং করছো, তখন এটাকে তুমি মান্থলি বা উইকলি ফোরকাস্টিং এ কনভার্ট করবা, তাহলে এটাকে তুমি ব্রেক ডাউন করে ছোট সময়ের জন্য কত আসে সেটা বের করে নিবা, ঠিক আছে। সো এটাকে বলা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন, যেটা কথা বলা আছে ছোট করাটা, ঠিক আছে, এটাকে ডিস্ট্রিবিউশন বলছে। আর তোমার শিডিউলিংটা হলো বড় করার কথা বলছে, ঠিক আছে। তো শিডিউলিং এর ক্ষেত্রে কি হচ্ছে, যে তোমার ছোট তুমি করছো হয়তো এক এক সপ্তাহের জন্য ফোরকাস্টিং, কিন্তু এখন তোমার লাগতেছে এটাকে কনভার্ট করে 1 মাসের ডাটা ফোরকাস্টিং করলে কি হতো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে তোমার ডাটাটা একটু বেশি দরকার হচ্ছে, সো এর কারণে বলছে যে দ্য শিডিউলিং রিকোয়ার্স মোর ডাটা প্রসেসিং, ঠিক আছে। দেন বলছে যে ওয়াইল দ্য ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচ রিকোয়ার মোর সফিস্টিকেটেড স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, ঠিক আছে। সো ডিস্ট্রিবিউটিংটা তোমার এটা হলো ইয়ের উপর আর কি, অনেকটা ক্যালকুলেশন বা এস্টিমেশনের উপর নির্ভর করে, ওকে। দেন আসতেছে হলো আমার উম, আচ্ছা এই দেখো এখানে যে দুটো জিনিস লেখা ছিল, যে ক্লাসিফিকেশন অফ ক্যাশ ফোরকাস্ট, তো কিসের বিষয়ে, এটা হলো বেসিক্যালি কাইন্ড অফ কি মাথায় রাখতে হবে, একটা হলো লেন্থ অফ দ্য পিরিয়ড, যে সেটার কথা যেটা এতক্ষণে বললাম, যে তোমার শর্ট টার্মের জন্য করবে না লং টার্মের জন্য, লেন্থের জন্য করবা, যে লেন্থের জন্যই করো এটা কনভার্ট করা
প্রয়োজন হলে তো পরে এইভাবে তুমি কনভার্ট করবা। দেন হলো ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু ক্যাশ ফ্লো ইউজড ইন ক্যাশ ফোরকাস্ট। আচ্ছা, ক্যাশ ফোরকাস্টিং এখানে হলো আসল মেথোডোলজিটা, 2 নম্বর পয়েন্টে, যে কোন মেথডে তুমি ক্যাশ ফ্লো ফোরকাস্টিং করবা। ওকে, সো এখানে লেখা যে দেয়ার আর টু কমন অ্যাপ্রোচেস ইউজড টু জেনারেটিং ক্যাশ ফোরকাস্ট। ঠিক আছে, সো টু যে কমন অ্যাপ্রোচেস আছে, ঠিক আছে, সে দুটা কি? রিসিপ্ট অ্যান্ড ডিসবার্সমেন্ট অ্যাপ্রোচ অ্যান্ড আরেকটা হলো তোমার অ্যাডজাস্টেড নেট ইনকাম অ্যাপ্রোচ। ওকে, রিসিপ্ট অ্যান্ড ডিসবার্সমেন্ট অ্যাপ্রোচের কথা বলি। স্যার একটা পার্থক্য বলছে যে রিসিপ্ট অ্যান্ড, আচ্ছা আগে আমি অ্যাডজাস্টেড নেট ইনকামে কি বলি, কি আসে সেটা বলি। যে দুটার কথাই বলি, যে রিসিপ্ট এন্ড ডিসবার্সমেন্টে তোমার দেখা হচ্ছে যে এটা হলো ইন্ডিভিজুয়াল ক্যাশ ফ্লো মুভমেন্টটাকে ট্র্যাক করে। ঠিক আছে, অর্থাৎ হলো তোমার যতগুলা ক্যাশ ইনফ্লো আসতেছে, ঠিক আছে, মনে করো সেলস বাবদ তোমার, ধরো তুমি রহিমের কাছে এত টাকার সেল, আচ্ছা, ধরো তোমার রিসিপ্ট হলো যেগুলো তোমার রেভিনিউ, যেখান থেকে তোমার টাকা আসতেছে। আর ডিসবার্সমেন্ট হলো যেখান থেকে তোমার যেখানে টাকা যাচ্ছে। এখন টাকা যে আসতেছে, ঠিক আছে, তো টাকা আসতেছে হয়তো সেলস রেভিনিউ থেকে আসতেছে, ইন্টারেস্ট ইনকাম থেকে আসতেছে, ডিভিডেন্ড ইনকাম থেকে আসতেছে, রেন্টাল ইনকাম থেকে আসতেছে। তো বিভিন্ন খাত থেকে হয়তো তোমার টাকা আসতেছে। কিন্তু এই যে টাকা আসতেছে, এর মধ্যে সেলস এর মধ্যে হয়তো রহিমের কাছে এত টাকার সেল, করিমের কাছে অত টাকার সেল, ঠিক আছে, হ্যাঁ, অথবা হয়তো 12 তারিখে এত টাকা, 18 তারিখে। তো রিসিপ্ট এন্ড ডিসবার্সমেন্ট অ্যাপ্রোচে করে কি, তো তোমার ইন্ডিভিজুয়াল ডাটাগুলো চেক করে, ঠিক আছে, ওই বেসিসটা আনে। কিন্তু যখন তোমার অ্যাডজাস্টেড নেট ইনকাম অ্যাপ্রোচে আসে, তো অ্যাডজাস্টেড নেট ইনকাম অ্যাপ্রোচে তোমার যে বিষয়টা হয় যে তোমার আহ, তোমার মনে করো রেভিনিউ হয়তো ধরো 1 লাখ টাকা, এর মধ্যে হয়তো 60,000 টাকা হলো সেলস রেভিনিউ। হ্যাঁ, তো মনে করো 25,000 টাকা হলো তোমার ইন্টারেস্ট ইনকাম রেভিনিউ। সো এইভাবে তোমার ক্লাসিফিকেশনটা লিখতেছে খালি। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট। হ্যালো, শুনি, আমি একটু ক্লাস করতেছি। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, আব্বু শুয়েছিল। আব্বু শুয়েছিল ড্রয়িং রুমে। না, আচ্ছা রাখি, আমি ক্লাস করতেছি। তোমার আম্মুর সাথে বা নায়ের সাথে কথা বলা লাগলে আমি একটু ব্যস্ত আছি। ওকে, তো যে বিষয়টা বলতেছিলাম, যে অ্যাডজাস্টেড নেট ইনকাম অ্যাপ্রোচ যে কাজটা করতেছে তোমার, যে নেট ইনকাম, ওকে, হ্যাঁ, তোমার সহজ কথাই হলো যে তুমি ইনকাম স্টেটমেন্টে কি করো, নেট ইনকাম বের করো। ঠিক আছে, সেই নেট ইনকামটা কিভাবে ক্যালকুলেট করা হয় সেটা হলো অ্যাকুরেল বেসিস অ্যাকাউন্টিং এ ক্যালকুলেট করা হয়। অর্থাৎ তোমার যে আম, সহজ কথায় আমরা বাংলায় বলি যে আয় অর্জিত এবং ব্যয় সংগঠিত। ঠিক আছে, তখন লিপিবদ্ধ হয় যখন আয় অর্জিত হয় এবং ব্যয় যখন সংগঠিত হয়। ঠিক আছে, এখন এটা যদি আমি অন্যভাবে ইংরেজিতে তোমাকে যদি অন্যভাবে বুঝাই বলি, যে যখন একটা সার্ভিস ডেলিভার করা হয়ে যায়, ঠিক আছে, তখন এটা যে ডেলিভার করছে তার বুকে রেভিনিউ হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়, এবং যে এটা পাইছে তার বুকে এটা তোমার এক্সপেন্স হিসেবে। অর্থাৎ ধরো মনে করো তুমি শ্রমিককে দিয়ে কোনো কাজ করাইছো, ঠিক আছে, তো শ্রমিককে যে কন্ট্রাক্ট ছিল সে কন্ট্রাক্টের কাজটা করে ফেলছে। এখন মনে করো টাকা এখনো দেওনি, কিন্তু যখন সে কাজটা করে ফেলছে, তার মানে এটা তার বইয়ে আয় হিসেবে লিপিবদ্ধ হয়ে যাবে, এবং যে কাজ দিছে তাহলে তার বইয়ে ব্যয় হিসেবে লিপিবদ্ধ হয়ে যাবে, যদিও তাদের মধ্যে এখনো টাকার লেনদেনটা হয়নি। তো এটা হলো অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং। অর্থাৎ অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং এর কোনো বুকে যদি, বইয়ে যদি কোনো অ্যামাউন্ট আসে, সেটার অর্থ এটা না যে ক্যাশ ট্রানজাকশন হয়েছে। ঠিক আছে, সো এর কারণে নেট ইনকামটাকে আমার অ্যাডজাস্টমেন্ট করা লাগে। তো এটা বলা হচ্ছে যে অ্যাডজাস্টেড নেট ইনকাম অ্যাপ্রোচ। ওকে, সো নেট ইনকামে কি ধরনের অ্যাডজাস্টমেন্ট করা লাগে, যে আমরা নেট ইনকামের সাথে নন ক্যাশ এক্সপেন্ডিচার যোগ করি। অর্থাৎ যেসব এক্সপেন্ডিচার আমার এক্সপেন্স হয়েছে, বাট সেটা অ্যাকচুয়ালি কোনো ক্যাশের, কোনো ক্যাশ যাচ্ছে না ওটার ফলে প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, সো এই ধরনের যে নন ক্যাশ এক্সপেন্ডিচার আছে, সেই এক্সপেন্ডিচার যদি আমি যোগ করি, তখন আমার কি হচ্ছে, মনে করো নেট, মানে নেট ইনকামটা আমি পাচ্ছি কেমনে, যে
আয় থেকে ব্যয় বাদ দিয়ে, তো এই ব্যয়ের মধ্যে আমি তো ডেপ্রিসিয়েশনও বাদ দিচ্ছি, কিন্তু ডেপ্রিসিয়েশনের ফলে তো আমার প্রতিষ্ঠান থেকে কোনো টাকা চলে যাচ্ছে না, তাই না? সো এই জিনিসটা যখন বাদ একবার যাচ্ছে, তো আমরা এখন এটাকে আবার ঠিক করার জন্য, মানে আমি তো এক্স্যাক্টলি দেখতে চাচ্ছি কারেন্টলি ক্যাশ কত আছে প্রতিষ্ঠানে। তাহলে এটা করার জন্য আমি কি করতে হবে, যে নেট ইনকামের সাথে আমার নন ক্যাশ এক্সপেন্ডিচার আমার যোগ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ সেটা যদি ডেপ্রিসিয়েশন হয় তাহলে ডেপ্রিসিয়েশন যোগ করতে হবে, এরকম যত নন ক্যাশ এক্সপেন্ডিচার আছে। দেন হলো তোমার যে নন ক্যাশ এক্সপেন্ডিচার আছে, এটা দ্বারা আমি দেখাই। ওরে আল্লাহ। হ্যাঁ, তো নন ক্যাশ এক্সপেন্ডিচার যোগ করার পর তোমার যদি এটা যেটা করতে হবে, বেসিক্যালি চেঞ্জ ইন ওয়ার্কিং ক্যাপিটালটা আসে। ঠিক আছে, এখন এটা আহ, আচ্ছা, এই এক্সপ্লেনেশনে আমি আসবো একটু পরে। আগে প্রথম যে মেথডটা বলছি, রিসিপ্ট অ্যান্ড ডিসবার্সমেন্ট অ্যাপ্রোচ। বলো। আম্মু জিজ্ঞেস করো। আমি বলতেছে যে সেটা হয়তো আসলে আপনি কি বললেন? আমি জানি না। বেশ, আমার পয়সা, আমার ডিস্টার্ব করে না, তোমার জেনেছে। ওকে, সো রিসিপ্ট এন্ড ডিসবার্সমেন্ট অ্যাপ্রোচে যে বিষয়টার কথা বলতেছিলাম, যে তোমার সহজ কথায় ক্যাশ ইনফ্লো থেকে তোমার ক্যাশ আউটফ্লো গুলো বাদ দিচ্ছ, ঠিক আছে? তাহলে তোমার এটা নেট ক্যাশ গুলো চলে আসতেছে। ঠিক আছে, এখন অ্যাডজাস্টেড ইনকাম অ্যাপ্রোচে কি করতেছো তোমার, এটা হলো তোমার, যদি আমি বলি সোর্সেস অফ ফান্ড থেকে ইউজেস অফ ফান্ড বাদ দাও। ঠিক আছে, এখন সোর্সেস অফ ফান্ডে কি আসে, ইউজেস অফ ফান্ডে কি আসে, এটা নিয়ে আমি রিসিপ্ট এন্ড ডিসবার্সমেন্ট অ্যাপ্রোচ শেষ হইলে দেন ওই আলোচনায় আসতেছি। ঠিক আছে, সো রিসিপ্ট এন্ড ডিসবার্সমেন্ট অ্যাপ্রোচ। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস বলা হয়নি আমার, এই যে রিসিপ্ট এন্ড ডিসবার্সমেন্ট অ্যাপ্রোচ যেহেতু ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জিনিসকে ট্র্যাক করে, ঠিক আছে? সো এর কারণে যেটা করা হয় যে রিসিপ্ট এন্ড ডিসবার্সমেন্ট অ্যাপ্রোচ সাধারণত তারা ফলো করে যারা দ্বারা এখানে দ্যাট এক্সারসাইজ ভেরি ক্লোজ ক্যাশ কন্ট্রোল। ঠিক আছে, অর্থাৎ যেসব প্রতিষ্ঠান অনেক ক্লোজলি ক্যাশটাকে মনিটর করতে চায়, যে একটা সামান্য দিনে কি পরিবর্তন হচ্ছে ক্যাশ, অথবা উইকে কি, প্রত্যেক উইকে কি পরিবর্তন হচ্ছে সেটা তার জন্য জানা ইম্পর্টেন্ট। তো তারা রিসিপ্ট এন্ড ডিসবার্সমেন্ট অ্যাপ্রোচ ফলো করবে। ঠিক আছে, এখন যেসব ফার্মের কাছে অত ডিটেইল ডাটা নাই, ঠিক আছে, তারা অ্যাডজাস্টেড নেট ইনকাম অ্যাপ্রোচ ফলো করবে, যে প্রত্যেকটা ট্রানজাকশনে ওভাবে ডাটা নাই। ঠিক আছে, এখন ওকে, সো রিসিপ্টে এন্ড ডিসবার্সমেন্ট অ্যাপ্রোচটা আগে দেখাই, যে এখানে তোমার রিসিপ্ট থেকে ডিসবার্সমেন্ট গুলো বাদ দিচ্ছ, অর্থাৎ এই টাকাগুলো পাচ্ছ। ওকে, সো এখানে জানুয়ারির দেওয়া আছে, ফেব্রুয়ারির দেওয়া আছে। ধরো এখানে ইয়ারের কথা চিন্তা করো, যে এটা হয়তো জানুয়ারি না, এটা 2011। ঠিক আছে, আচ্ছা, এখানে অ্যানোটেটেড অপশন থাকার কথা। হ্যাঁ, এটা ধরো তোমার, এটা মোটা করা যায় না? হুম। এটা ধরো তোমার 2000, যে কোনো সাল ধরো 2011, ঠিক আছে? তো উনি হয়তো ইয়ারলি দিবে এরকম বলছিল, দেখা যাক যেটাই দেয়। ঠিক আছে, তো এটা হয়তো আরেক সাল 2012। ঠিক আছে, সো যে জিনিসটা দেখা যাচ্ছে, যে তোমার রিসিপ্ট কি ছিল, যে কালেকশন অন রিসিভেবল। ঠিক আছে, যে টাকাটা পাচ্ছ তুমি, রিসিভেবল কানেকশন মানে কি, তুমি বিক্রি সেল ধারে বিক্রি করছিলে, ওই টাকাটা ফেরত পাচ্ছ। ঠিক আছে, সো কালেকশন অন রিসিভেবল, ডিসবার্সমেন্ট হতে পারে লেবার এক্সপেন্স, ম্যাটেরিয়াল, আদার এক্সপেন্সেস বাদ দিয়ে নেট ক্যাশ ফ্লো আসতেছে। ঠিক আছে, so অর্থাৎ নেট ক্যাশ ফ্লো আমি যখন রিসিপ্ট থেকে ডিসবার্সমেন্ট বাদ দিচ্ছি, অর্থাৎ এইটা হলো আমার যে চেঞ্জ সারা বছরে। আমার, মনে করো আমার মানি ব্যাগ, ঠিক আছে, আমার মানি ব্যাগে ছিল মানি ব্যাগে ছিল আমার 100 টাকা বছরের শুরুতে। তারপর আমি করছি কি, 100 টাকা খরচ করে নি কোথাও, কিন্তু সারা বছর বিভিন্ন জায়গায় আমি কাজ করছি। ঠিক আছে, আচ্ছা, খরচ হয়েছে কিছু, সারা বছর বিভিন্ন জায়গায় কাজ কাজ করছি, তো কাজ করে আমি 2500 টাকা পাইছি, এবং খরচ হয়েছে আমার টোটাল এগুলা। তো সব মিলে আমি, যদি আমি নেট হিসাব করি, নেট আমি 300 টাকা গেইন করছি। ঠিক আছে, এখন আমার মানি ব্যাগে তো আগে থেকে 100 টাকা ছিল, তাহলে এই 100 আর 300, এখন আমার মানি ব্যাগের ব্যালেন্স কত, 400। তো বিষয়টা একটা এরকম, বিগিনিং ক্যাশ তোমার 100 ছিল, এখন 300 টাকা নেট ক্যাশ ফ্লো, এটা যোগ করে তোমার নেট ক্যাশ পজিশন আসতেছে 400। ঠিক আছে, এখন একটা রিকোয়ার্ড ক্যাশ লেভেল ফার্মের থাকে, যে তুমি মিনিমাম এত টাকার ক্যাশ ব্যালেন্স এক্সেস রাখবা। ঠিক আছে, কারণ কি, ওই যে
ইমার্জেন্সি দরকার পড়তে পারে এক্সেস ক্যাশের, এর কারণে মিনিমাম এত টাকা এক্সেস ক্যাশ হিসেবে রাখবা, ঠিক আছে? এটা কোনো সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট করে রাখলে হবে না। তো সেটা কত? সেটা হলো 300। ঠিক আছে, তো এটা কোশ্চেন বলে দিবে। কিন্তু এখন 300 এখানে, তো এটা হলো তোমার মানে এই মান্থের জন্য বা এই ইয়ারের জন্য। তো 300 তোমার রাখা দরকার, কিন্তু আসতে কত তোমার 400, তাহলে 100 হলো সারপ্লাস। এখন নেক্সট ইয়ারটা যখন করবা, এটা ধরো নেক্সট ইয়ার, তো সেক্ষেত্রে বিষয়টা এটা হলো যে এখানে যে এন্ডিং ক্যাশ ফ্লো, এটা এন্ডিং ক্যাশ ফ্লো কেমন পাচ্ছ? বিগিনিং ক্যাশ ফ্লো নেট, বিগিনিং ক্যাশের সাথে এই যে ক্যাশ ফ্লো যোগ করে 400, এই যে আমি এন্ডিং কেমনে পেলে 100 টাকা মানি ব্যাগে ছিল আর 300 এখন মানি ব্যাগে ঢুকাইলা, তাহলে এখন এন্ডিং ক্যাশ ফ্লো কত? 400। তাহলে পরের বছরের বিগিনিং ক্যাশ ফ্লো হবে তোমার 400 এখানে, ঠিক আছে? তো একইভাবে কাজগুলো করছে, এখানে তোমার সারপ্লাস আসছে আর এখানে তোমার ডেফিসিট আসছে। তো এটার ইন্টারপ্রিটেশন স্যার বলছে এরকম যে তোমার এখানে যেহেতু সারপ্লাস আছে 100 টাকা, ঠিক আছে, তাহলে এটা হলো তুমি কি, এটা তোমার যেহেতু সারপ্লাস আছে এটা তুমি ইনভেস্টমেন্ট করবা, ঠিক আছে? আবার এখানে ডেফিসিট আছে, ঠিক আছে? তো এখানে ডেফিসিট থাকার অর্থ কি, যে তোমার আহ আগে যে 100 টাকা ছিল, ঠিক আছে, আর গত বছর 100 টাকা সেটা তো ইউজ করাই লাগতেছে, সাথে হলো তোমার এই 150 টাকা আরো কম পড়তেছে, ঠিক আছে? তো সেই 150 টাকা তোমার দেখা যাচ্ছে যে এই কি বলবো, 150 টাকা তোমার ফাইন্যান্সিং করা লাগবে অর্থাৎ বড় করা লাগবে, ঠিক আছে? তো এই হলো তোমার এখানে এক্সপ্লেনেশনটা, এটা সহজ আছে, রিসিপ্ট এন্ড ডিসবার্সমেন্ট অ্যাপ্রোচটা, এটা অফ করে দিই। ওরে আল্লাহ, স্ক্রিনেই বসে গেছে, মুছতে হবে। আচ্ছা, সমস্যা নেই, এটা মুছে যাবে। ওকে, সো এক্সাম্পল অফ রিসিপ্ট এন্ড ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচ, ঠিক আছে, সেটা এক্সাম্পল দিয়েছে এখানে তোমাকে। সো এখানে একটা ম্যাথ আছে আর কি, তোমার এই ম্যাথটা একদম ইজি ম্যাথ, তোমার নর্মালি যেভাবে করো ক্যাশ ফোরকাস্টিং এর ম্যাথ আগেও করছো, বিভিন্ন করছে 203-এ, 302-এ, ঠিক আছে? তো এটা হলো তোমার, দেখো যে আচ্ছা দেখো, এখানে কি বলছে যে একটা ফার্ম মেক্স 20% অফ সেলস ফর ক্যাশ, 60% আর কালেক্টেড ইন দ্য নেক্সট মান্থ অ্যান্ড রিমেনিং 20% কালেক্টেড ইন দ্য সেকেন্ড মান্থ ফলোইং সেল, ঠিক আছে? অর্থাৎ একটা ফার্ম যে সেল করে, ঠিক আছে, তার 20% ক্যাশে সেল হয়, 60% টাকা হলো সে পরবর্তী মাসে পায়, এবং বাকি 20% টাকা সে 2 মাস পর পায়, ঠিক আছে? তো এই হলো তোমার সিচুয়েশন বলা আছে। এখন সেল দেখবা এক্ষেত্রে যেহেতু 2 মাস পরের কথা বলা আছে, এক্ষেত্রে যে বছর থেকে তুমি ফোরকাস্টিং করতেছো তার 2 মাস, আচ্ছা যে মাস থেকে তুমি ফোরকাস্টিং করতেছো তার 2 মাস আগের সেলস এর ডাটাও তোমাকে দিয়ে দিবে। তো এখানে দেখো 2 মাস আগে দিয়ে দিছে, মার্চ এপ্রিলের দিয়ে দিছে, ঠিক আছে? এখন ফোরকাস্টিং তোমাকে করতে বলছে মে জুন জুলাই এর। হ্যাঁ দেখো, মে জুন জুলাই এর ফোরকাস্টিং করতে বলছে। সো এখন তোমার এখানে তুমি দেখো মার্চ এপ্রিলের সেলস এর ডাটা বসাইছো, মে জুন জুলাই তো বসাইছোই, ঠিক আছে? এখন তুমি রিসিভেবল যে কালেকশন, ঠিক আছে, 20%, 60% এন্ড 20%, ঠিক আছে? তো 20% টাকা, এটা কি বলছে দেখো, তোমার 20% টাকা ওই যে যে মাসে সেল করছো সেই মাসে পেয়ে যাচ্ছে। তাহলে এই যে এটা যেটা তোমার ফিগারটা এরকম মনে হচ্ছে কেন, ঠিক আছে কিনা? কালেকশন রিসিভেবল 60,000, এটা কি অন্য কিছু তো দিছে কিনা? এইভাবে তো দেয় না এখানে কালেকশন। আচ্ছা, আমি অন্য একটা স্যাম্পল দেখাইতে পারবো, এটা এরকম কেন আমি এটা বুঝলাম না ঠিক, কেন হয়তো অন্য কোনো ভাবে করছে। একটা স্যাম্পল আছে ম্যাথ, ম্যাথে যখন আসবো তখন দেখাবো, বিষয়টা হলো এরকম আর কি। আমি যদি দেখাই, একটা এরকম, ঠিক আছে, যে তোমার বিভিন্ন মাসের সেল আছে, ঠিক আছে? এখন ধরো এই যে এখানে তোমার ক্যাশ সেলটা আসতেছে, ঠিক আছে, তো ক্যাশ সেল যত পার্সেন্টেজ বলা আছে ক্যাশ সেল, তাহলে তুমি মনে করো জুলাই মাসে যে সেলটা করছো তার হয়তো 30% ক্যাশ সেল, তাহলে তোমার এই 30% এখানে ডাইরেক্ট চলে আসবে। এখানে 10% বলা আছে, 600 10% 60, 700 10% 70, ঠিক আছে? তো এখন মনে করো 1 মান্থ পরে সেল হয় 20%, বা বা ধরো 40%, তো সেটা যেটা হয় তার অর্থ কি জুলাইয়ের কোন মাসের টাকা পাবা?
জুনের টাকা পাবা, ঠিক আছে? জুনেরটা, জুনের টাকা যেহেতু 1 মাস পরে পাচ্ছ, মানে যত পার্সেন্টেজ বলা আছে ধরো 30%, আবার জুলাই তুমি মেয়ের টাকাও পাবা। ঠিক আছে, তো এটা তোমরা বুঝে, আই হোপ এটা নিয়ে আমি এত ডিসকাস করার দরকার নাই। কালেকশন ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ, যে জিনিসগুলোতে আটকাতে পারো সেটাতে বলি। আমার কাছে মনে হয় এটা শুধু শুধু বেশি এক্সপ্লেন করতে গেলে সময় নষ্ট হবে। ওকে, সো সো এটা ওই অ্যাপ্রোচেই করতে হবে, ঠিক আছে? যে এই জিনিসটা দেখছিলাম এখান থেকে পেমেন্ট গুলা বাদ দিয়ে, দেন হলো তোমার নেট ক্যাশ ফ্লো, বিগিনিং ক্যাশ যোগ করে নেট ক্যাশ পজিশন আসতেছে, দেন রিকোয়ার্ড ক্যাশ লেভেল বাদ দিয়ে তুমি সারপ্লাস বা ডেফিসিটটা দেখতে পারতেছো। ঠিক আছে, এখন যে বিষয়টা আসতেছে যে অ্যাডজাস্টেড ইনকাম অ্যাপ্রোচ। অ্যাডজাস্টেড ইনকাম অ্যাপ্রোচে সেটা যেটা দেখাবো এখানে হলো, ওকে, এখানে তোমার একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে বিভিন্ন ধরনের টুইস্ট দিতে পারে স্যার বলছে। ওকে, এইটা তোমার কোশ্চেন হলো, না এটা হলো তোমার ফরম্যাট, ঠিক আছে? এই ফরম্যাটে করবা কোশ্চেনটা, আমি বলতেছি। আচ্ছা, এখানে তোমার যে বিষয়টা করা লাগতেছে যে সোর্সেস অফ ফান্ড থেকে ইউজেস অফ ফান্ড বাদ দেওয়া লাগতেছে। ঠিক আছে, এখন সোর্সেস অফ ফান্ড অর্থাৎ রেভিনিউটা তুমি কেমনে পাবা? রেভিনিউ তুমি নেট ইনকামকে অ্যাডজাস্টমেন্ট করে রেভিনিউ টোটাল সোর্সেস অফ ফান্ড পেয়ে যাবা। ঠিক আছে, অর্থাৎ নেট ইনকামটাকে রেভিনিউ ধরতেছো, কিন্তু সেখানে মানে নেট ইনকামটাই তো তোমার কি পরিমাণ ক্যাশ আসতেছে। ঠিক আছে, এই সেখানে কিছু অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। ঠিক আছে, আহ, তো নেট ইনকামের যে ভ্যালুটা আর্নিংস আফটার ট্যাক্স 100 লেখছে। ঠিক আছে, আহ, এটা এই ম্যাথের সাথে রিলেটেড না। যাই হোক, এখানে ফরম্যাট দেওয়া আছে, আর এখানে হলো তোমার এখান থেকে একইভাবে তুমি করতে পারবা। এটা স্যার ওভাবে করে দেখায়নি আর কি, কোশ্চেন দিছে জাস্ট। হ্যাঁ, তো এটা যদি এখানে তোমার 100 টাকা যদি নেট ইনকাম হয়, ঠিক আছে, এটার সাথে এখন কোশ্চেনে ধরো ডেপ্রিসিয়েশন আছে, ডেপ্রিসিয়েশন যোগ করবা। হ্যাঁ, আর ইয়েটা বলি যে কারেন্ট অ্যাসেটের বিষয়টা হলো কি, কারেন্ট অ্যাসেট যদি তোমার ডিক্রিজ হয় তাহলে যোগ করবা, আর যদি ইনক্রিজ হয়, মানে কারেন্ট অ্যাসেটের সাথে বিপরীতমুখী সম্পর্ক, আর লাইবিলিটির সাথে কারেন্ট লাইবিলিটির সাথে তোমার সমমুখী সম্পর্ক। ঠিক আছে, অর্থাৎ কারেন্ট অ্যাসেট যদি কমে তখন যোগ করবা, আর এটা হলো নর্মাল কনসেপ্ট, বাট এখানে একটু বুঝার অনেক কিছু আছে। আর কারেন্ট লাইবিলিটি বাড়লে তখন যোগ করবা। ঠিক আছে, অর্থাৎ এখন কেন যোগ করবা কেন বিয়োগ করবা সে বিষয়ে আসি। ধরো ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট এখানে বোঝার চেষ্টা করো। ধরো এই যেমন কারেন্ট অ্যাসেট, যে কোনো একটা কথা ধরো অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল ছিল আমার 979 টাকা, এখন এইটা আমার কমে 960 টাকায় আসছে। ঠিক আছে, অর্থাৎ এটা হলো আজকের বছর, এটা হলো আগামী বছর। তো আগামী বছর প্রজেক্টেড দিয়ে তো অ্যাকাউন্টস রিসিভেবল আমার 979 ছিল, আগামী বছর এটা 960 দাঁড়াবে। এই যে 19 টাকা অ্যাকাউন্টস রিসিভেবল কমছে, এর কারণ কি? তার মানে আমি অ্যাকাউন্টস রিসিভেবল কাছ থেকে টাকা পাই গেছি 19 টাকার, এর কারণে তো কমছে। তাই না? সো একইভাবে তোমার যদি ধরো ইনভেন্টরি কমছে, এর কারণ কি হতে পারে? সেল করছো, হয়তো সেল করে ফেলছো। তো অ্যাকাউন্টস রিসিভেবল এর কমাটাকে এটা তোমার যে এটা ধরে নেয় যে প্রতিষ্ঠানে ক্যাশ আসছে। ঠিক আছে, সো এর কারণে যে যদি অ্যাকাউন্টস রিসিভেবল ডিক্রিজ করে অন্য কোনো কারণে ক্যাশ বাদে, তখন সেটাকে তুমি যতটুকু অ্যামাউন্টে ডিসকাস করছে সেটা যোগ করবা। একইভাবে তোমার যদি লায়াবিলিটি বাড়ে, অর্থাৎ মনে করো তোমার লায়াবিলিটি বাড়ছে, এখন এটা কেমনে তোমার ক্যাশে বলতে পারো। ধরো তুমি ব্যাংক থেকে কিছু টাকা লোন নিলা অথবা ফ্রেন্ডের কাছ থেকে কিছু টাকা লোন নিলা, তো এই যে বা বন্ড ইস্যু করলা, তো এই যে লায়াবিলিটি গুলো বাড়তেছে, বাড়ার ফলে তো তোমার প্রতিষ্ঠানে টাকাও আসতেছে, তাই না? সো ইনক্রিজিং লায়াবিলিটি তোমার প্রতিষ্ঠানে টাকা আসতেছে। মেইন কনসেপ্ট হলো ক্যাশ ইনফ্লো থেকে ক্যাশ আউটফ্লো বাদ দিব, ওইটাই। বাট এখানে হলো কি নেট ইনকাম দিয়ে স্টার্ট করে অ্যাডজাস্টমেন্ট গুলো করা লাগতেছে। ঠিক আছে, সো একইভাবে লাইবিলিটি ডিক্রিজ করলে সেটা বিয়োগ যাবে, ইউজেস অফ ফান্ডে চলে যাবে। আর অ্যাসেট যদি ইনক্রিজ করে সেটাও ইউজেস অফ ফান্ডে চলে যাবে। ডিভিডেন্ড দেখতে হবে প্রদান নাকি ইনকাম, ডিভিডেন্ড কি পাচ্ছে না দিচ্ছে। যদি ডিভিডেন্ড দিচ্ছে তাহলে 25 ওইটা তোমার ইউজেস অফ ফান্ডে চলে যাচ্ছে। সো দেন হলো তোমার সোর্সেস অফ ফান্ড থেকে ইউজেস অফ ফান্ড দিলে নেট বাদ দিলে নেট ক্যাশ ফ্লো, দেন বিগিনিং ক্যাশ ফ্লো যোগ করলে নেট ক্যাশ পজিশন, ওই আবার একই কাহিনী। ঠিক আছে, এখন ঝামেলাটা হলো তোমার বিভিন্ন ফুট নোটে বিভিন্ন এই ধরনের অ্যাডজাস্টমেন্ট আইটেম দিয়ে দিবে। তো যেটার কারণে হলো ক্যালকুলেশন গুলো অ্যাকচুয়ালি এতটা সহজ হবে না। ঠিক আছে, আচ্ছা, এইখানে একটা ফর্মুলা আছে, ওসিএফ সমান নেট ইনকাম প্লাস নন ক্যাশ চার্জেস মাইনাস এই যে ফর্মুলাটা আছে, স্যার বলছে যে এটা ফলো করে না, আপনারা কনফিউজড হবেন, ভুল করবেন। ঠিক আছে, হ্যাঁ, তো কারণ হলো ওখানে উনি যেসব অ্যাডজাস্টমেন্ট দিবে ওটা ওই ছোট ফর্মুলাতে করা ঝামেলা, এর কারণে এই প্যাটার্নটা ফলো করতে বলছে, এই টেমপ্লেটটা। আচ্ছা, কি ধরনের টুইস্ট বা ঝামেলা আসতে পারে? ঠিক আছে, সো স্টার্ট করি হলো আমি প্রপার্টি দিয়ে স্টার্ট করি।
আচ্ছা, প্রপার্টি 12,000 ছিল, ঠিক আছে? 12,000 থেকে প্রপার্টি 11,700-তে দাঁড়াইছে। তাহলে 300 টাকার প্রপার্টি কমছে, এটার পসিবল কারণ কি হতে পারে? প্রপার্টি 300 টাকা সেল করে দিছে, তাহলে 300 টাকা আমি ক্যাশ হিসেবে আসতেছে। তাহলে আমি এই প্রপার্টি সেল করা যে 300 টাকা, এটা আমার কি ডিক্রিজ ইন অ্যাসেটের হিসেবে এই এখানে যে অ্যামাউন্ট আসবে ওখানে ওই 300 টাকা আসতেছে। ঠিক আছে, এটা এই ম্যাথের সলিউশন না, এর কারণে এখানে 300 দেখতেছো না। বাট এই ম্যাথের সলিউশন হলো নর্মাল কনসেপ্টে, যদি যদি নোটে কিছু উল্লেখ না থাকে তাহলে 300 যোগ হবে। হোসেন এখানে একটা ফর্ম ছিল না, একটা এটার ভিতরে এগুলোর ভিতরে ফর্ম গুলো স্টুডেন্টরা কাজ করে আর কি, কতটুকু স্কোয়ার থাকে ওটার মধ্যে বুঝে যায়। বুঝলে? এটা তো একটা নিচের দিকে মাথা রাখবে, জানি না, এটা তো আমাদের স্বাভাবিক পার্সপেক্টিভে মনে হয়, ঠিক আছে, কিন্তু এখানে বিষয়টা হলো এটা যে তোমার মনে করো এই যে অ্যাসেটটা 12,000 থেকে কমে, তোমার যে লং টার্ম অ্যাসেট প্রপার্টি সেটার ভ্যালু 12,000 থেকে কমে যে 11,700 হয়েছে, এটার কারণ যদি শুধুমাত্র ক্যাশ সেলস না হয়ে থাকে, এই 300 টাকা কমার কারণটা, তাহলে কিন্তু তোমার 300 টাকা এখানে আসবে না। যতটুকু রিজন তোমার ক্যাশ সেলস কমার কারণে অতটুকুই আসবে। হ্যাঁ, এখন মনে করো এই যে ডেপ্রিসিয়েশনের কথা চিন্তা করা যাক, যে ধরো ডেপ্রিসিয়েশন বলা আছে যে 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 ডিক্লাইন ইন প্রপার্টি ইনক্লুডস 100 টাকা ডেপ্রিসিয়েশন আছে। এটা আমি যদি কোথাও জিনিসটা এঁকে দেখাইতে পারি, এটা তো পাওয়ার পয়েন্ট, তো এখানে ইচ্ছা মতো স্ক্রিবিং করা যাবে না। এটা আমার কোনো একটা পিডিএফ ওপেন করে নিই, তাহলে সেখানে আমি ইচ্ছা মতো দেখাতে পারবো। স্ট্যাটের একটা জেড টেবিল দেখাইতে হবে, তো স্ট্যাটই ওপেন করে রাখি, সমস্যা নেই। কি সামনে চলে আসছে? পেজ যদি পাই, ওকে এখানে। আচ্ছা, তো 300 টাকা তোমার আগে প্রপার্টি আছে, আমি ধরো ইয়ার ওয়ানের কথা বললাম, ঠিক আছে? যে ইয়ার ওয়ান, ইয়ার ওয়ান, এটা হলো ইয়ার টু, ঠিক আছে? এখন ইয়ার ওয়ানে তোমার প্রপার্টি ছিল 12,000, ইয়ার টু তে এসে, হ্যাঁ, এটার ভ্যালু এখন আছে 11,700। এখন এটা রিজন ধরে নিচ্ছ হয়তো ক্যাশ, এটা কি হতে পারে যে মানে তুমি ক্যাশ সেলস করছো, 300 টাকার প্রপার্টি সেল করে দিছো, ঠিক আছে? এখন যদি কোশ্চেনে মানে ইয়েতে ফুট নোটে কোথাও বলে দিছে তোমার এখানে কোশ্চেনে যে তোমার এটা কি 300 টাকা যে মানে, না, প্রপার্টি যে ডিক্লাইন হয়েছে, প্রপার্টি ডিক্লাইন ইনক্লুডস 100 টাকা অফ ডেপ্রিসিয়েশন, অর্থাৎ এখানে ডিক্লাইন কত করছে? 300 টাকা। এই 300ই তো তুমি ডিক্রিজিং অ্যাসেট হিসেবে তুমি এটা আনতা ওই নেট ইনকাম অ্যাডজাস্টেড অ্যাপ্রোচে, তাই না? কিন্তু এখানে 300 তুমি যোগ করবা না, ঠিক আছে, ডিক্রিজিং অ্যাসেট হিসেবে। ডিক্রিজিং অ্যাসেট হিসেবে এই 300-র সাথে তোমার ডেপ্রিসিয়েশন, এখানে 300 তো সেলের কারণে কমেনি, হ্যাঁ, সেলের কারণে তোমার 200 কমছে, ঠিক আছে? 100 টাকা 100 টাকা কমছে হলো কিসের কারণে? প্রপার্টির ভ্যালু 100 টাকা কমছে হলো ডেপ্রিসিয়েশনের কারণে। তাহলে এখন প্রপার্টির ভ্যালু আছে তোমার মানে প্রপার্টির ভ্যালু যা কমছে তার মধ্যে 200 টাকা মূলত তোমার সেলসের কারণে কমছে। ঠিক আছে, এতটুকু তো তাহলে বোঝা যাচ্ছে।
এখন আরো টুইস্ট দিতে পারে যে স্যার বলছে আরো বিভিন্ন ধরনের ইনফরমেশন হতে পারে যে, আচ্ছা আমার খেয়াল আছে, আমি ওখান থেকে বলি যে অ্যাসেট রিভ্যালুয়েশন। ঠিক আছে, অ্যাসেট রিভ্যালুয়েশনের বিষয়টা হলো কি, যে তোমার মানে আমি কি ক্যালকুলেট করতেছি আগে ওই জিনিসটা বুঝাই। আমি যে জিনিসটা এখন ক্যালকুলেট করতেছি সেটা হলো এই যে ডিক্রিজ ইন অ্যাসেট, এই ডিক্রিজ ইন অ্যাসেটের ঘরে কত অ্যামাউন্ট বসবে আমি সেই জিনিসটা এখন বের করতে চাচ্ছি। ঠিক আছে, যে অ্যাসেট, এখানে ডিক্রিজ ইন অ্যাসেট বলতে অ্যাকচুয়ালি ডিক্রিজ ইন অ্যাসেট না, এখানে ক্যাশ সেলস এর কারণে যতটুকু ডিক্রিজ হয়েছে, ঠিক আছে, মানে ক্যাশ কমার কারণে, ঠিক আছে, মানে সরি ক্যাশ বাড়ছে আর কি, সহজ কথায় মানে ক্যাশের কারণে যতটুকু হয়েছে ক্যাশের চেঞ্জটা এখানে আসবে। ঠিক আছে, তো ডিক্রিজ ইন অ্যাসেটটা তোমার এই 12,000 থেকে যে 11,700 হয়েছে, এর মধ্যে তোমার অ্যাসেট অ্যাকচুয়ালি ভ্যালু কমে গেছে 100 টাকা, অর্থাৎ তোমার কোনো টাকা যায় মানে তুমি সেল করে দিচ্ছ 100 টাকার অ্যাসেট, বিষয়টা এরকম না, অ্যাসেটের ভ্যালু 100 টাকা কমে গেছে, অর্থাৎ 12,000 টাকার অ্যাসেটের ভ্যালু 11,900 হয়ে গেছে। ঠিক আছে, ডেপ্রিসিয়েশনের কারণে। তো 11,900 থেকে তুমি 200 সেল করছো 11,700, তো এইভাবে 11,700 হয়েছে, তাহলে 200 টাকা তোমার ক্যাশ সেলস এর দাম দিচ্ছে। কিন্তু যদি আরো ইনফরমেশন বলা থাকে যে এর মধ্যে যে যে ডিক্লাইনটা হয়েছে, এই ডিক্লাইনটার মধ্যে তোমার 70 টাকা ছিল অ্যাসেট রিভ্যালুয়েশনের কারণে। অর্থাৎ কি, অ্যাসেটকে পুনরায় রিভ্যালুয়েশন করা হয়েছে। ঠিক আছে, এই যে 1 বছর পার হয়েছে এর মধ্যেই, তো রিভ্যালুয়েট করে দেখছে যে অ্যাসেটের ভ্যালু আসে তোমার হলো আহ অর্থাৎ মানে 12,000 আসে না। ঠিক আছে, আচ্ছা 12,000 থেকে তো তোমার ডেপ্রিসিয়েশনের কারণে কমছে, ঠিক আছে, ডেপ্রিসিয়েশনের কারণে কত কমছে, 100 কমছে, অর্থাৎ 11,900 হয়েছে। কিন্তু 11,900 ভ্যালু আসেনি, এত নর্মাল ডেপ্রিসিয়েশন চার্জ করছে। সে রিভ্যালুয়েশন করে দেখছে যে এটার ভ্যালু আসে 11,900 থেকে 70 টাকা কম, অর্থাৎ 11,830 আসে। ঠিক আছে, তাহলে এই যে তোমার 12,000 থেকে 11,700 কমছে, এখানে হলো 11,830 পর্যন্ত তোমার কমছে অ্যাসেট রিভ্যালুয়েশন আর ডেপ্রিসিয়েশনের কারণে, 11,830 থেকে 700 আসছে, এই 130 হলো তোমার কিসের কারণে কমছে, ক্যাশ সেলস এর কারণে। তো এখানে হলো দেখো এই যে 200 টাকা আসছে, ঠিক আছে, তো এই 200 টাকার মধ্যে আমার হলো 70 টাকা, ঠিক আছে, তো 70 টাকা হলো আমার অ্যাসেট রিভ্যালুয়েশনের কারণে কমছে। একটা জিনিস বুঝতে হবে যে অ্যাসেট রিভ্যালুয়েশনের কারণে অ্যাসেট যখন রিভ্যালুয়েশন করা হবে তখন অ্যাসেটের ভ্যালু বাড়তে পারে, অ্যাসেটের ভ্যালু কমতে পারে। ঠিক আছে, এখানে কোশ্চেনে বলে দিছে যে দ্য ডিক্লাইন ইন অ্যাসেট ওয়াজ মানে অলসো ইনক্লুডেড বা এরকম ইনক্লুডেড অ্যাসেট রিভ্যালুয়েশন অফ 70 টাকা। ঠিক আছে, তো অর্থাৎ এই যে অ্যাসেট ডিক্লাইন করছে এর মধ্যে 70, এই ডিক্লাইন করার অন্যতম একটা রিজন মানে যেসব কারণ আছে এর মধ্যে একটা কারণ হলো কি, অ্যাসেট 70 টাকা রিভ্যালুয়েশন, মানে রিভ্যালুয়েশন করে অ্যাসেটের ভ্যালু 70 টাকা কমছে। ঠিক আছে, অর্থাৎ তাহলে 70 টাকা যদি কমে তাহলে 130 টাকা হলো আমার ক্যাশ যেটা সেলস। ঠিক আছে, সো এই 130 আমার ডিক্রিজ ইন অ্যাসেটে আসবে। ঠিক আছে, বাট বিষয়টা অ্যাকচুয়ালি এতটাও সহজ না। হ্যাঁ, সেই বিষয়ে বলবো, মানে এটা আরো অনেক রকম ভাবে দেওয়া যেতে পারে। তাহলে এখানে তোমার আস্তে আস্তে ডিক্রিজ ইন অ্যাসেট হিসেবে 130 টাকা। এখন সমস্যাটা কোথায় আমি সেই বিষয়টা বলি। এখানে মানে কোশ্চেন কয়েকভাবে করা যেতে পারে। ঠিক আছে, তো সমস্যা হলো এখানে। আচ্ছা, অ্যাসেট রিভ্যালুয়েশনের ফলে আমি কি বলছি যে অ্যাসেট রিভ্যালুয়েশনের ফলে অ্যাসেটের ভ্যালু বাড়তে পারে, কমতে পারে। ঠিক আছে, তো অ্যাসেট রিভ্যালুয়েশন, আচ্ছা এখানে যদি জিনিসগুলো দেখতে চাও, এটা হলো 100 টাকা কি ছিল, এই যে 100 টাকা এটা কি ছিল আমার, সোজা লিখলে সুবিধা হতো তাহলে ইউজ করতে পারতাম। এই 100 টাকা ছিল আমার ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন আমি বাদ দিছিলাম। আর এই 70 টাকা আমার অ্যাসেট রিভ্যালুয়েশন। ঠিক আছে, এখন অ্যাসেট রিভ্যালুয়েশন হতে পারে অ্যাপ্রিসিয়েশন অথবা ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, মানে ডেপ্রিসিয়েশন বলে নাকি এটাকে, মেবি ডেপ্রিসিয়েশন বলে, এটা তো কথাটা মিল হয়ে যাচ্ছে না। আচ্ছা যাই হোক, মেইন কথা হলো এই যে দেখো অ্যাসেট রিভ্যালুয়েশন অ্যাপ্রিসিয়েশন। ঠিক আছে, তো এটার অর্থ হলো রিভ্যালুয়েট করে অ্যাসেট ভ্যালু বেশি পাইছে। ঠিক আছে, আর অ্যাসেট রিভ্যালুয়েশন 20 ডিক্লাইন। ঠিক আছে, অর্থাৎ রিভ্যালুয়েট করে অ্যাসেটের ভ্যালু কম পাইছে। হ্যাঁ, তো যেখানে তোমার অ্যাসেট রিভ্যালুয়েশন
যে এটা 70 টাকা হলো তোমার, এটা ভ্যালু কম পাইছে, ঠিক আছে, সেটা করে 130 আসতেছে। আচ্ছা, আমি এটা ফর্মুলাটা ইজি করতে ওয়ার্ডে লিখে দিই, অথবা এখানেও লেখা যাবে। এখানে বারবার টেক্সট বক্স ইনক্লুড করতে হবে, ওয়ার্ডে দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, বিষয়টা হলো এখন এটাতে তোমার মনে কি হয়েছে, যে অ্যাসেট রিভ্যালুয়েশন করে পাইছে যে অ্যাসেটের দাম 70 টাকা আরো কম হয়, ঠিক আছে। এখন যদি এরকম হতো যে অ্যাসেট রিভ্যালুয়েশন করে অ্যাপ্রিসিয়েশন পাইছে, অর্থাৎ অ্যাসেট রিভ্যালুয়েশন করে এর মাঝে অ্যাসেটের ভ্যালু আরো বাড়ছে, অর্থাৎ কি আমি বুঝাতে চাচ্ছি যে 12,000 টাকা, ঠিক আছে, এই 12,000 টাকার অ্যাসেট ডেপ্রিসিয়েট হয়েছে, এক বছরের মধ্যে ডেপ্রিসিয়েট হয়ে হয়েছে 11,900 টাকা। এখন এটাকে আবার রিভ্যালুয়েট করছে অ্যাসেটটাকে, ঠিক আছে, অ্যাসেট রিভ্যালুয়েশন করে পাইছে আরো 70 টাকা বাড়ছে, ঠিক আছে। এখন আমি বলতেছি অ্যাসেট রিভ্যালুয়েশন অ্যাপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন না, ঠিক আছে। তো 170 টাকা আরো বাড়ছে ধরো, বা অন্য টাকা বললো ধরো 30 টাকা বাড়ছে, 30 টাকা পাইছে অ্যাসেট রিভ্যালুয়েশনে বৃদ্ধি। তো এই যে 11,930, এটা হচ্ছে তোমার ভ্যালুটা দাঁড়াচ্ছে, কিন্তু এখানে আছে 11,700। তাহলে তোমার কত টাকার এখানে ইয়ে হচ্ছে, সেল হচ্ছে কত টাকা, কত টাকা তুমি ক্যাশ সেল করছো, এটা হলো 230। তাহলে এখানে এই যে তোমার এই 230টা, এটাই হলো তোমার ওই স্টেটমেন্টটাতে আসবে। তো এই 230টা তুমি কেমনে পাবা, এখানে যেমন কি করছিলে, অ্যাসেট রিভ্যালুয়েশন যখন ডেপ্রিসিয়েশন হয়েছে তখন তুমি বাদ দিছিলা, ঠিক আছে, কিন্তু অ্যাসেট মানে ডিক্লাইন হয়েছে যখন, অ্যাসেট রিভ্যালুয়েশন যখন অ্যাপ্রিসিয়েশন হবে, ঠিক আছে, তখন জিনিসটা করতে হবে কি, তোমার যোগ দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে করে আমি জিনিসটাকে, আমি দেখছিলাম স্যার বুঝাইয়া বলছে, বুঝাইছে ভালো যথেষ্ট, বাট হলো কি উনি এত কিছু বুঝাইছে ওটা আবার মনে রাখতেও ডিফিকাল্ট। তো আমি ভাবছিলাম যে এটাকে কি কোনো ফর্মুলার মতো করে কি মনে রাখা যায় কিনা, পরে দেখলাম যে হ্যাঁ, এটা তো ওভাবে রাখা যায়, ঠিক আছে। সো এটা হলো, আমি যদি দেখাই, ওকে, সো ডিক্রিজ ইন লং টার্ম অ্যাসেট, একটু সময় নিচ্ছি কারণ এখানে টুইস্ট দিবে, তো এই কারণে এটা একটু বেশি সময় নিয়ে বুঝাচ্ছি, সবকিছুতে এত বেশি সময় লাগবে না। ওকে, সো ডিক্রিজ ইন লং টার্ম অ্যাসেট, এই ডিক্রিজ নিয়ে এখন লং টার্ম অ্যাসেটের কি পরিমাণ ডিক্রিজ হচ্ছে সেটা ক্যালকুলেট করব, ঠিক আছে। হ্যাঁ, তো একটা হলো আমি দিয়ে দিলাম যে ব্যালেন্স শিট ডিফারেন্স, ঠিক আছে। আচ্ছা, এটা তো বোল্ড হবে না, ব্যালেন্স শিট ডিফারেন্সটা দেখলাম যে কত টাকা আমার ডিক্রিজ ইন অ্যাসেট, ঠিক আছে। এখন আমি যদি দেখি এখানে যদি ডেপ্রিসিয়েশন ইনক্লুডেড কোশ্চেনে বলা থাকে, অর্থাৎ ব্যালেন্স শিটে ডেপ্রিসিয়েশন, তাহলে এখানে আমি ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা বাদ দিব। আচ্ছা, এটা নিচে নিচে দিলে বেটার, কারণ আছে ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, বাদ দিলাম। এখন বাদ দেওয়ার পর আমার যে বিষয়টা আসতেছে, ব্যালেন্স শিট ডিফারেন্স থেকে আমি ডেপ্রিসিয়েশন ইনক্লুডেড বাদ দিলাম, ঠিক আছে। এখন যে অ্যামাউন্টটা আসতেছে সেটার সাথে আমি যে কাজটা করব, আহ, এখানে কিছু একটা আসবে, তো সেটার সাথে আমি বিয়োগ দিব, ঠিক আছে। কি বিয়োগ দিব, যদি আমার অ্যাসেট রিভ্যালুয়েশন ডিক্লাইন হয়, ঠিক আছে, কিন্তু এখানে যদি আমার হয় এরকম যে অ্যাসেট রিভ্যালুয়েশন অ্যাপ্রিসিয়েশন, তাহলে সেক্ষেত্রে আমার উল্টোটা হয়ে যাচ্ছে, যে যোগ হবে আমার, ঠিক আছে। তো সেটা করে আলটিমেটলি আমি, তখন আমি আলটিমেটলি যে নেট চেঞ্জটা আমি পেয়ে যাব, ঠিক আছে। ঠিক আছে, তো এইভাবে আমরা জিনিসটাকে বের করতেছি, ঠিক আছে। তো এখানে এইভাবে করতে হবে। এই জিনিসটা এখন আরো একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা আরো ক্লিয়ার করব। আহ, আচ্ছা, স্যার একটা এক্সাম্পল দিছিল, তো সেই জিনিসটা দিয়ে আমি ওই এক্সাম্পলটা টানি। ধরো, আচ্ছা এই দেখো,
এখানে 12,000 থেকে অ্যাসেটের ভ্যালু কত দাঁড়াইছে? 11,700-তে। সো আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে যে কোম্পানি 300 টাকার অ্যাসেট সেল করছে, ঠিক আছে। এখন এমনও হতে পারে যে কোম্পানি অ্যাকচুয়ালি 300 না, মানে এখন আমি যেই এক্সাম্পল গুলো বুঝাইছি তখন কি বুঝলা যে কোম্পানি হয়তো আরো কম টাকার অ্যাসেট সেল করছে, কিন্তু এরকম হতে পারে যে কোম্পানি আরো বেশি টাকার অ্যাসেট সেল করছে। হ্যাঁ, সো কেমনে? বিষয়টা হলো যে অ্যাসেট রিভ্যালুয়েশন ধরো অ্যাপ্রিসিয়েশন হয়েছে। হ্যাঁ, সো অ্যাসেট রিভ্যালুয়েশন অ্যাপ্রিসিয়েশন হলে, সো অ্যাসেটের ভ্যালু আমার ইয়ার ওয়ান শেষে কত ছিল? 12,000। ঠিক আছে। এখন 1 বছর পার হলো, ইয়ার ওয়ান থেকে ইয়ার টুতে আসলো। ঠিক আছে, এখনো কিন্তু আমি অ্যাসেট সেল করিনি। এখন আমি আমার ব্যালেন্স শিটে বইটা ভ্যালু কত আছে এটা লিখে নিই। জাস্ট অ্যাসেট এর 1 বছরের মধ্যে আমি কত টাকা চেঞ্জ হয়েছে আমি রিভ্যালুয়েট করলাম। রিভ্যালুয়েট করে দেখলাম যে আমার 12,000 টাকার অ্যাসেটের এখন মূল্য হলো 12,200 টাকা। ঠিক আছে, কারেন্ট পার্সপেক্টিভে। সো এই 12,200, তাহলে 200 বাড়ছে। হ্যাঁ, তো কোষ আচ্ছা, কোশ্চেনে কি থাকে লেখা থাকবে পরে বলতেছি। তো 12,200 টাকার অ্যাসেট বাড়ছে। এখন দেখো, বোঝার চেষ্টা করো। এই 12,000 মানে 200 টাকার অ্যাসেট বাড়ছে, তো অ্যাসেট বাড়েনি, অ্যাকচুয়ালি অ্যাসেট বাড়ছে না, মানে অ্যাসেটের ভ্যালু বাড়ছে। ঠিক আছে, তো এটা এখন 12,200 টাকা অ্যাসেটের সমান। এখন তুমি 12,200 থেকে 500 টাকার অ্যাসেট সেল করলে। সো 500 টাকার অ্যাসেট সেল করলে, 500 টাকার অ্যাসেট সেল করে দেন তোমার এখন ইয়ার টু শেষে এটার ভ্যালু কত আছে? 11,700 টাকা। ঠিক আছে। তো অ্যাসেট সেল করছো 500 টাকার। ঠিক আছে। সো এখানে যদি কোশ্চেনে কি দেওয়া থাকবে, কোশ্চেনে তো এই 12,000 এবং 11,700 থাকবে, এই 12,200 থাকবে না। কোশ্চেনে এই 12,000 থাকবে, 11,700 থাকবে, এবং বলে দিবে যে 200 টাকার অ্যাসেট রিভ্যালুয়েশন করা হয়েছে। ঠিক আছে, এবং অ্যাপ্রিসিয়েশন হয়েছে। তাহলে তুমি কি করবা? যে এখানে যদি আমি এই আমার ফর্মুলা, মানে আমার ফর্মুলা বলতেছি আর কি, মানে এখানে যে ফর্মুলাটা আছে, ঠিক আছে, তো ব্যালেন্স শিট ডিফারেন্স আমার কত আসছে? 12,000 মাইনাস 11,700 কত আসছে? 300 টাকা। ঠিক আছে। তো এই 300 টাকা থেকে, আচ্ছা ডেপ্রিসিয়েশনের কাজটা পরে করতেছি, ধরলাম ডেপ্রিসিয়েশন নাই, আমি ডেপ্রিসিয়েশন কথা কিন্তু এখনো বলিনি। অ্যাসেট রিভ্যালুয়েশন কত টাকা অ্যাপ্রিসিয়েশন হয়েছে? 200 টাকা অ্যাপ্রিসিয়েশন হয়েছে, তাহলে আমি 200 যোগ করব। তাহলে আমার যে 300 টাকা, এটার সাথে 200 যোগ করলে আমার আসতেছে 500 টাকা। তাহলে আমি 500 টাকার অ্যাসেট সেল করছি। ঠিক আছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি 500 না, এখানে যদি আমি সেলের অ্যামাউন্ট হিসাব করি, এখানে যদি ডেপ্রিসিয়েশন ইনক্লুডেড এখানেও বলা থাকে, ঠিক আছে, যে স্যার ক্লাসে এটা বলছিল যে 55 টাকার ডেপ্রিসিয়েশন ইনক্লুডেড, সরি 45 টাকা। তো তো সেক্ষেত্রে যদি 45 টাকা ডেপ্রিসিয়েশন ইনক্লুডেড থাকে, তাহলে এটা তোমার আসতেছে 455 টাকা ডিক্রিজ ইন লং টার্ম অ্যাসেট, যেটা ক্যাশের কারণে, সেলস এর কারণে হয়েছে। সো আই হোপ জিনিসটাকে বুঝাইতে পারছি। সো এই ধরনের টুইস্ট আর কি পরীক্ষায় থাকবে। ঠিক আছে। So, ওই মেইন কথা আবার এটাই যে তোমার এভাবে তুমি জিনিসটাকে মনে রাখলে তখন তুমি ইজিলি মনে রাখতে পারবা। ঠিক আছে, তোমার মেইন কাজ হলো এটা বের করা। হুম। এখন আমার যেটা তোর ধারণা, আমি যেটা দেখছি, যে তোমার এখানে ডিক্রিজিং লং টার্ম অ্যাসেটে তুমি যে কাজগুলো করছো, ঠিক আছে, আহ, এটা যদি ইনক্রিজ ইন লং টার্ম অ্যাসেট হয়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটার কথা স্যার বলেনি, বাট আমি যতটুকু হিসাব করতেছি এটা খুব সম্ভবত এই জিনিসগুলো উল্টায় যাবে। ঠিক আছে, তোমার ব্যালেন্স শিট ডিফারেন্সের সাথে এটা তোমার ডেপ্রিসিয়েশন যোগ হবে, আর এখানে তোমার ইয়ে এই এইটা তোমার এগুলা সাইন উল্টে যাবে, এখানে অ্যাসেট ডিভ্যালুয়েশন ডিক্লাইন হলে প্লাস হবে আর অ্যাপ্রিসিয়েশন হলে মাইনাস হবে। ঠিক আছে, তো আমি তো আবার ক্যালকুলেট করে দেখবো, কিছু ডেমো ম্যাথ দিব আমি, ওগুলাতে যদি আমি হিসাব আসে তাহলে ওখানে ওইটা আনবো। একটু ভেরিফাই করে জিনিসটা দেখতে হবে। ঠিক আছে। সো এখানে একটা জিনিস হলো কি, যে আমি যেমন বলছি যে ডিক্রিজ ইন অ্যাসেট, যেমন তুমি এটা সোর্সেস অফ ফান্ডে নিয়ে আনতেছো, কিন্তু এটা যদি ইনক্রিজ ইন অ্যাসেট হয়, অর্থাৎ অ্যাসেট বাড়ছে, অ্যাসেট বাড়ার অর্থ টাকা কি আসছে না, চলে গেছে, হয়তো টাকা চলে গেছে, তুমি হয়তো পারচেস করছো, তো এটা তোমার ইউজেস অফ ফান্ডে চলে আসবে। ঠিক আছে, এটা ইউজেস অফ ফান্ডে আসবে। কিন্তু ক্যালকুলেশনটা কিরকম হবে? ক্যালকুলেশনটা, এটা আমার যতটুকু ধারণা এটার উল্টো হবে। ঠিক আছে, তখন এই আহ, ওই এখানে ব্যালেন্স শিট ডিফারেন্সই আসবে, ব্যালেন্স শিটের ডিফারেন্সটা এখানে তোমার ডেপ্রিসিয়েশন যোগ হবে এগুলা, এই তো বলছি একবার। ঠিক আছে। সো এই হলো কাহিনী। এখন যদি আমি আবার পড়ায় ব্যাক করি, সো মোটামুটি কি ট্রিক থাকতে পারে না থাকতে পারে এটা কথা বলা হয়েছে। এখানে একটা বিষয় হতে পারে যে তুমি এই যে দেখো, আহ, এখানে ডেপ্রিসিয়েশন কত দেওয়া আছে? 145 ইনকাম স্টেটমেন্টে। বিষয়টা হলো কি, আচ্ছা ডেপ্রিসিয়েশন তো এখানে 145 দেওয়া আছে, তাহলে এটার একটা ডিফারেন্স কত? 300। এই 300 থেকে আমি 145 বাদ দিয়ে দিব, বিষয়টা এরকম না। হ্যাঁ, এর কারণ হলো দুটো বিষয়। এক তো এখানে বলা আছে ডেপ্রিসিয়েশন এন্ড আদার নন ক্যাশ এক্সপেন্ডিচার, তো এই 145-এর মধ্যে আদার নন ক্যাশ এক্সপেন্ডিচারও আছে, তো সেটাকে অবশ্যই তুমি এখানে ইনক্লুড করার কথা না। তো এখানে শুধুমাত্র ডেপ্রিসিয়েশন অংশটুকু তোমার ওখান থেকে বাদ যাবে। ঠিক আছে, তারপর হলো কি, ডেপ্রিসিয়েশন এই বছর না, আর নিয়ে টেনশন নাই, তবে এখানে আলাদা করে বলে দিবে কোন ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার হইলে তোমার নোটে বলে দিবে যে ডেপ্রিসিয়েশন ইনক্লুডেড ইন অ্যাসেট ডিক্লাইন।
সো এরকম এখানে বলা আছে। তো এই জিনিসগুলো দেখো এখন যেভাবে বলছে এভাবে এই 1 নাম্বার 2 নাম্বার এবং 6 নাম্বার অ্যাডজাস্টমেন্টটা বুঝ পারার কথা, ঠিক আছে। আর দেন হলো তোমার আরো কিছু স্পেশাল জিনিস থাকতে পারে, যেমন ইকুইটি ফাইন্যান্সিং অফ অ্যান অ্যামাউন্ট অফ 2000 ইজ প্ল্যান্ড টু বি অ্যারেঞ্জ ডিউরিং দ্য ইয়ার। সো যদি প্ল্যানিং করা হয়ে থাকে যে ইকুইটি ফাইন্যান্সিং করা হবে এই বছর, হ্যাঁ, তো সেক্ষেত্রে ইকুইটি ফাইন্যান্সিং যে 2000 টাকা করবে এর ফলে তো প্রতিষ্ঠানে টাকা আসতেছে, এটা সোর্সেস অফ ফান্ডে চলে যাবে। আর ডিসইনভেস্টমেন্ট অফ রিটেইনড আর্নিংস, হ্যাঁ, অর্থাৎ রিটেইনড আর্নিং এ যে টাকা ছিল সেই টাকাটা ডিসইনভেস্টমেন্ট করার অর্থ হলো সেখান থেকে টাকা উত্তোলন করে নিয়েছে, উত্তোলন করে সেটা কি করছে, ডিভিডেন্ড হিসেবে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। সো এটা কত, 1500 টাকা, তাহলে এটা অবশ্যই ইউজেস অফ ফান্ডে চলে যাবে। সো এই দুটার অ্যাডজাস্টমেন্ট তেমন কিছু না, এটা যদি থাকে তাহলে কোথায় কি আসবে বলে দিছি। দেন বলছে এ কোর্ট কেস অ্যাগেইনস্ট অর্গানাইজেশন মে রেজাল্ট ইন 300 টাকা। এগুলো হলো সব কি কি ধরনের ছোট ছোট ভ্যারিয়েশন বা আহ, কি বলবো, টুইস্ট থাকতে পারে, যে জিনিসগুলো ইম্প্যাক্ট কোথায় হবে তোমার, ওই জিনিসটা বলতেছে যে কোর্ট কেস অ্যাগেইনস্ট দ্য অর্গানাইজেশন মে রেজাল্ট ইন 300 টাকা অফ স্পেশাল ক্লেম ইন দিস ইয়ার এন্ড। সো কোর্ট কেস, অর্গানাইজেশনের অ্যাগেনস্টে কোর্ট কেসের কারণে 300 টাকা স্পেশাল ক্লেম আসতে পারে, ঠিক আছে। তো এক্ষেত্রে বিষয়টা কি, এইটার বিষয়টা স্যার বলছিল যে এরকম যে তোমার অর্গানাইজেশন, এখানে দেখো যেমন রিকোয়ার্ড ক্যাশ ফ্লো, ধরো এটার কথা বলো তো, এটার উত্তর ধরো এখানে রিকোয়ার্ড ক্যাশ লেভেল ধরো 300, ঠিক আছে। তো এখানে ক্যাশ মানে 300 টাকা রাখতে হয়। তো এখানে তোমার কি বলা আছে জানি, খেয়াল নাই। আচ্ছা ধরো ওখানে যাই ছিল রিকোয়ার্ড যে ক্যাশ লেভেল, ধরো রিকোয়ার্ড ক্যাশ লেভেল 100। হ্যাঁ, সো এ কোর্ট কেস এগেইনস্ট দ্য অর্গানাইজেশন মে রেজাল্ট ইন 300 টাকা স্পেশাল ক্লেম দিস ইয়ার। সো এটার এগেইনস্টে হলো একটা প্রভিশন না কি রাখার কথা বলছে, আমি খাতায় লিখছিলাম। তো বিষয়টা হলো এরকম যে তোমার 100 টাকা তোমার হলো রিকোয়ার্ড ক্যাশ লেভেল, অর্থাৎ স্বাভাবিক সিচুয়েশনে তুমি 100 টাকা, তোমার প্রতিষ্ঠানে আছে যে 100 টাকা তুমি সরাই আলাদা করে রাখবা, যে মিনিমাম 100 টাকা তুমি আলাদা করে রাখবে রিকোয়ার্ড ক্যাশ লেভেল, ঠিক আছে। কিন্তু যখন এই ধরনের কোর্ট কেস ক্লেম থাকবে, যে যেটার কারণে তোমার পসিবল, এটা কি কন্টিনজেন্সি ফান্ড, একটা কন্টিনজেন্সি ফান্ড আলাদা করে রাখতে হবে, ঠিক আছে। এটার নাম বলছে স্পেশাল ক্যাশ নিড ফর পসিবল কেস ক্লেম, ঠিক আছে। হ্যাঁ, তো মনে করো এটার দাম আছে, এখানে ধরো 300 না, এখানে ধরো লেখা আছে ধরো 200 লেখা আছে, ঠিক আছে। তো এখানে 200 টাকা আমার তাহলে ধরো এটা এখানে 2011 2012, এখন 2011 কথা ধরো বলতেছে, তাহলে 2011 সালে আমার 200 টাকা আলাদা রাখতে হবে এই স্পেশাল কেস ক্লেমের জন্য, ঠিক আছে। তো আমি এখানে রিকোয়ার্ড ক্যাশ লেভেল লিখতেছি 300, একই সাথে 22 নম্বর পয়েন্টে লিখবো যে আমি যে স্পেশাল ক্যাশ ক্লেম, ক্যাশ নিড ফর পসিবল কেস ক্লেম, ঠিক আছে, অথবা কন্টিনজেন্সি ফান্ড, এটা কিছু একটা লিখে তুমি এখানে লিখে দিলে 200। দেন 300 এবং 200 পুরোটাকে রিকোয়ার্ড ক্যাশ লেভেল ধরে তুমি বিয়োগ দিয়ে হিসাব করবা যে সারপ্লাস আছে না ডেফিসিট আছে। সো এই হলো তোমার এটার যে অ্যাডজাস্টমেন্টটা। সো এই হলো এখানে আমার বলা হয়ে গেছে। দেন হলো আইটেমস ফোরকাস্টের ক্ষেত্রে আমরা কি করতেছি, যে ক্যাশ রিসিপ্ট, যেমন যেমন রিসিপ্ট এন্ড ডিসবার্সমেন্ট মেথডে কি করতেছি, রিসিপ্ট থেকে ডিসবার্সমেন্ট বাদ দিচ্ছি। এখন রিসিপ্টে কি কি আসবে আর ডিসবার্সমেন্টে কি কি আসে, সহজ ভাষায় বললে রিসিপ্টে আয়গুলো আসে, ডিসবার্সমেন্টে ব্যয়গুলো আসে, ঠিক আছে। কিন্তু কি কি হতে পারে আয়, কি কি হতে পারে ব্যয়, ওগুলোর একটা লিস্ট দিছে, নিজে পড়ে নিও এখানে। যেমন রেন্টাল ইনকাম, ইন্টারেস্ট ইনকাম, যদি সে কোনো কোম্পানি যদি কোনো সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট করে তাহলে ইন্টারেস্ট ইনকাম পাবে। কোম্পানি যদি কোনো সাবসিডিয়ারি মানে মানে কোম্পানি প্যারেন্ট কোম্পানি থাকলে আহ, তো সেখান থেকে ডিভিডেন্ড পেতে পারে, ঠিক আছে। সরি সরি, মানে কোনো ইনভেস্টমেন্ট থাকলে স্টক টকে, তো সেখান থেকে ডিভিডেন্ড পেতে পারে। হ্যাঁ, ঠিক আছে। সো এরকম আর কি। আহ, এগুলো হলো তোমার কি কি ধরনের ক্যাশ রিসিপ্ট হতে পারে, ক্যাশ ডিসবার্সমেন্ট কোথায় কোথায় যেতে পারে। সো দেন হলো মেথডস অফ ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং। সো ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং এর কিছু তোমার ম্যাথমেটিক্যাল, মানে যে লিনিয়ার মডেল, এটা কিরকম ভাবে ফরমেশন হতে পারে, 4 ধরনের ফরমেশন হতে পারে সেটা কথা বলছে। হ্যাঁ, একটা হতে পারে কি, সহজ ভাষায় হলো ওয়াইটি সমান A0। তো অর্থাৎ হলো তোমার এরকম হতে পারে যে কি কি ধরনের ডিপেন্ডেন্সি থাকতে পারে। একটা হতে পারে যে এটা হলো তোমার একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর, ঠিক আছে। কনস্ট্যান্ট ফ্যাক্টর কিরকম হতে পারে, যে এটার উদাহরণ হিসেবে বলছে রেন্টাল পেমেন্ট। কারণ প্রত্যেক বছর ওয়াইটি সমান A0, A0 এ হলো কনস্ট্যান্ট ধরে নাও, ঠিক আছে। তো A0 মানে কনস্ট্যান্ট, তাহলে অর্থাৎ প্রত্যেক বছর 12,000 টাকা করে রেন্টাল পেমেন্ট পাবা, ঠিক আছে, এখানে কোনো ভ্যারিয়েশন নেই। তাহলে এটার যে এটার যে ফাংশন হবে এটা তো এরকম কিছু একটা হবে, ঠিক আছে। এখন যদি এরকম হয় যে তোমার এটা হলো কি, তো 4টা মেথডের মধ্যে একটা মেথড হলো স্পট মেথড বা কনস্ট্যান্ট ফ্যাক্টর, কি ধরনের আর কি ইকুয়েশন ফর্ম করা যেতে পারে। আরেকটা ইকুয়েশন কি হতে পারে, যে কোন সিচুয়েশনের জন্য একটা ভ্যারিয়েবলস আছে, ঠিক আছে, অর্থাৎ তোমার ডিরেক্ট লেবল কস্ট ইজ হিস্টোরিক্যালি 50% অফ সেল, ঠিক আছে। অর্থাৎ ডিরেক্ট লেবল কস্ট একটা ভ্যারিয়েবল কস্ট, যেটা হলো সেলস এর 50% সবসময়, এখানে কোনো ফিক্সড কস্ট নাই, তাহলে এখানে কোনো কনস্ট্যান্ট ফ্যাক্টর নাই। এটা হলো তোমার যে ডিরেক্ট লেবল কস্টটা ইকুয়ালস টু কি,
বেটা 1 × X1, তাহলে বেটা 1 কি? 50%। X1 কি? আহ X1 হলো সেলস। সেলস ইন্টু 50% সমান কি? ডিরেক্ট লেবার কস্ট। তো এরকম হতে পারে তোমার ম্যাথমেটিক্যাল মডেল। আর কি হতে পারে? গ্রোথ মডেল হতে পারে। গ্রোথ মডেল হলো ওভার দ্য টাইম, অর্থাৎ সেলস প্রত্যেক বছর এত করে। এটা হলো আহ, ধরো 2020 সালে, এটা 2021 সালে, ঠিক আছে? তো 2020 সালের কোন একটা অ্যামাউন্টকে গ্রোথ রেট দ্বিগুণ দিলে 21 সালে কিন্তু একটা পাচ্ছ, এটা হচ্ছে সেলস এর গ্রোথ রেট দ্বিগুণ দিয়ে পরবর্তী বছর সেলস পাচ্ছ। তো এই ধরনের মডেল, তাহলে এটা হচ্ছে গ্রোথ মডেল। দেন হচ্ছে মাল্টিপল ডিপেন্ডেন্সি। মাল্টিপল ডিপেন্ডেন্সি আরেকটা কথা বলছে স্যার, মাল্টিভ্যারিয়েট মাল্টিভ্যারিয়েট রিগ্রেশন না মাল্টিভ্যারিয়েট কি জানি বলছে। আচ্ছা, তো ওখানে হলো দাঁড়ান লিখছি, মাল্টিভ্যারিয়েট রিগ্রেশন, হ্যাঁ মাল্টিপল ভ্যারিয়েট রিগ্রেশন। আচ্ছা, মাল্টিপল ডিপেন্ডেন্সি ক্ষেত্রে এখানে তো বলা হচ্ছে এখানে দুটো ফ্যাক্টর আছে। একটা হলো ফিক্সড ফ্যাক্টর 50,000 টাকা, যেটা কনস্ট্যান্ট। আরেকটা হলো যে তোমার আরেকটা ফ্যাক্টর হলো তোমার ইয়ের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, কোনো একটা ভ্যারিয়েবল কস্ট। তো এই ফিক্সড এবং ভ্যারিয়েবল কস্ট যোগ করে দেন তোমার ফাইনাল ভ্যালুটা আসতেছে। হ্যাঁ, অর্থাৎ ধরো এখানে তোমার আহ, এখানে কি বের করছে এক্স্যাক্টলি, ডিজায়ার ইনভেন্টরি লেভেল, যে কি পরিমাণ ইনভেন্টরি রাখা উচিত। তো এটার একটা ফাংশন লেখছে, কেন লেখছে যে 50,000 টাকা হলো সেফটি স্টক হিসেবে রাখা উচিত, আর বাকি হলো 40% অফ সেলস রাখা উচিত, ঠিক আছে, যে পরিমাণ। সো এভাবে তোমার একটা ফর্মুলা দাঁড় করাইছে। এখন এখানে যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সো এই কারণে এটাকে মানে নর্মালি মাল্টিপল ডিপেন্ডেন্সি বলতেছে যে এটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে আর ফিক্সড কস্ট আছে, ঠিক আছে, কিন্তু এটাকে মাল্টি ভ্যারিয়েট বা মাল্টিপল রিগ্রেশন বলতেছে না। তো মাল্টি ভ্যারিয়েট বা মাল্টিপল রিগ্রেশন হবে তখন যখন এটা তোমার একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। তো সেটার কথাও স্যার বলছিল, যদি এখানে ওই জিনিসটা লেখা নাই। দেন হলো তোমার যে ফোরকাস্টিং অ্যাকাউন্টস রিসিভেবল কালেকশন। আচ্ছা, অ্যাকাউন্টস যে রিসিভেবল আছে, হ্যাঁ। সো এখন এতক্ষণ আমরা কি বললাম, যে যদি একটু শর্ট রিভিউ দিই আমরা, ক্যাশ ফোরকাস্টিং কেন দরকার এটা পড়ছি। দেন হলো ক্যাশ ফোরকাস্টিং এ কি ধরনের মেথড হতে পারে, মানে আমাদের কি জিনিসগুলো দেখা লাগতে পারে। একটা হলো লেন্থ, এটা কি আমরা মান্থলি বেসিস না উইকলি বেসিসে করতেছি, হ্যাঁ, মানে শর্ট টার্ম না লং টার্ম, ঠিক আছে। সো শর্ট টার্ম থেকে লং টার্মে যাওয়ার সিস্টেমকে আমরা বলতেছি শিডিউলিং, আর লং টার্ম থেকে শর্ট টার্মে যাওয়ার সিস্টেমকে ডিস্ট্রিবিউশন বলতেছি, এবং বলছি ডিফারেন্ট অ্যাপ্রোচ। হ্যাঁ, সো ক্যাশ ফ্লো ফোরকাস্টিং এর ডিফারেন্ট অ্যাপ্রোচের মধ্যে দুটো অ্যাপ্রোচ বলছি, রিসিপ্ট এন্ড ডিসবার্সমেন্ট অ্যাপ্রোচ এবং অ্যাডজাস্টেড নেট ইনকাম অ্যাপ্রোচ। তো এটা পড়ছি এতক্ষণ। দেন হলো আমরা দেখছি যে যে ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং মেথড, চারটা মেথড দেখছি, বিভিন্ন ধরনের ফ্যাক্টর আলা। দেন এখন আমরা আসতেছি যে অ্যাকাউন্টস রিসিভেবল আমরা ফোরকাস্ট করব, সো সেটা কিভাবে করতে পারি। সো অ্যাকাউন্টস রিসিভেবল ফোরকাস্টিং এর ক্ষেত্রে ওয়ান ওয়াজ ইন দিস রিগার্ড, ওকে, আচ্ছা আমি ডাইরেক্ট মেথোডোলজিতে চলে যাই। যে ইন জেনারেল টু টাইপস অফ ফোরকাস্ট মেথোডোলজি আর ইউজড, একটা হলো টার্ন ওভার মেথড, একটা হলো পেইমেন্ট প্যাটার্ন মেথড, ঠিক আছে। যে টার্ন ওভার এবং পেমেন্ট প্যাটার্ন মেথডের মধ্যে পেমেন্ট প্যাটার্ন মেথডটা তুলনামূলক বেশি অ্যাকুরেট, বেশি ডিটেইলড, ঠিক আছে। টার্ন ওভার মেথড মোটামুটি একটা অ্যাভারেজ, মানে অ্যাভারেজ করে বের করে কাইন্ড অফ এই টাইপের একটা মেথড, ঠিক আছে। সো আসতেছি এখন প্রত্যেকটা মেথডের বর্ণনায়। যে টার্ন ওভার মেথড, সো টার্ন ওভার মেথডে আচ্ছা, এখানে একটা জিনিস আগে বোঝার চেষ্টা করো যে কি ফোরকাস্ট করতেছো। অ্যাকাউন্টস রিসিভেবল কালেকশন অর্থাৎ কি? তোমার যে অ্যাকাউন্টস রিসিভেবল গুলো থাকে এভারেজে তোমার কতদিন লাগে, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা অ্যাকাউন্টস রিসিভেবল আমি গড়ে হয়তো 15 দিনে পেয়ে যাই, গড়ে হয়তো 20 দিনে পেয়ে যাই। হ্যাঁ, 20 দিনে আমার অ্যাকাউন্টস রিসিভেবল যে টাকা থাকে সেটা কালেক্ট হয়। So, এটা কত, এটা আমরা ফোরকাস্ট করার চেষ্টা করতেছি যে ফিউচার ডে, মানে ফিউচার ইয়ারে, ফিউচার মান্থে এটা কত হবে, এরকম আর কি। তো ফোরকাস্ট করা দুটো যে মেথডের মধ্যে টার্ন ওভার মেথডের কথা বলতেছি। তো টার্ন ওভার মেথডে কেমন ফোরকাস্ট করতেছে, যে ফার্ম আগে কি ধরনের ডাটা নিতেছে। ফার্ম দেখতেছে যে দাস ইফ দ্য সাইজ অফ ক্রেডিট সেলস অফ দ্য ফার্ম ইজ 1.2 মিলিয়ন এ ইয়ার উইথ দ্য অ্যাভারেজ সাইজ অফ অ্যাকাউন্টস স্ট্যান্ডস আউট টু বি 60,000 এনি টাইম ইন দ্য ইয়ার, ঠিক আছে। আচ্ছা, এখানে বলতেছে যে ফার্ম, হয়তো এটা ফার্মের প্রিভিয়াস ডাটা আছে, যে ধরো মনে করো এখন তো 2025, ফার্ম দেখলো যে 2020 থেকে 2024 সালের সে সেলস ডাটা দেখলো, সেটার বেসিসে সে বুঝলো যে গড়ে প্রত্যেক বছর ক্রেডিট সেল কি পরিমাণ হয়। অ্যাকাউন্টস রিসিভেবল তো ক্রেডিট সেল থেকে জেনারেট হয়, অবশ্যই ক্যাশ সেল থেকে না। তাহলে আমি যেহেতু অ্যাকাউন্টস রিসিভেবল কালেকশন ফোরকাস্ট করতেছি, তাহলে আমার মেইন কনসার্ন হলো ক্রেডিট সেল। তাহলে গত 4 বছরের ডাটা দিয়ে সে দেখলো যে প্রত্যেক বছর গড়ে আমার কত করে হয়, 1.2 মিলিয়ন ক্রেডিট সেল হয়, 1.2 মিলিয়ন অ্যামাউন্টের, ঠিক আছে। এখন এই যে অ্যাকাউন্টস রিসিভেবল, প্রত্যেকটা অ্যাকাউন্টস রিসিভেবল অ্যামাউন্ট হলো তোমার গড়ে 60,000 টাকা, গড়ে 60,000 টাকা, ঠিক আছে। এখন যদি একটা অ্যাকাউন্টস রিসিভেবল 60,000 টাকা হয় এবং টোটাল হলো তোমার অ্যাকাউন্টস রিসিভেবল
আহ, মানে সারা বছরে 1.2 মিলিয়ন টাকার অ্যাকাউন্টস রিসিভেবল মানে ক্রেডিট সেলস হচ্ছে, ঠিক আছে, তাহলে টার্ন ওভারটা কেমনে বের করতেছো যে বছরে কয়বার হচ্ছে, 20 টাইমস এই ইয়ার 1 লাখ, মানে এই যে এটা কত, 1,20,000 মানে 12 লাখ আর কি, 12 লাখকে 60,000 দিয়ে ভাগ দিলে 20 টাইমস আসতেছে, ঠিক আছে। সো 20 টাইম তোমার অ্যাকাউন্টস রিসিভেবল কালে টার্ন মানে টার্ন ওভার হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড ইন এ 360 ডে ইয়ার, ঠিক আছে। এখন ইয়ারে যদি তোমার 360 দিন থাকে, ঠিক আছে, হ্যাঁ, যদি 20 বার অ্যাকাউন্টস রিসিভেবল এরকম ঘুরে আসে, তাহলে প্রত্যেকবার অ্যাকাউন্টস রিসিভেবল কালেক্ট হতে কত সময় লাগে, প্রতি অ্যাকাউন্টস রিসিভেবল সময় কালেক্ট হতে লাগে 360 ÷ 20 সমান 18 ডেজ অন অ্যান অ্যাভারেজ, ঠিক আছে। এখন তাহলে অ্যাভারেজে আমার 18 দিন করে লাগে। এতটুকু কেমন বের করছো, করছি, আই হোপ বুঝতে পারছো। দেন বিষয়টা আসতেছে যে এখান থেকে আমার এই যে যে ডাটাটা বের করতে চাচ্ছে, এখান থেকে যে ডাটা বের করছে এটা হলো এইটা, 60% অফ অল ক্রেডিট সেলস on any month will be collected in the following month of sales, while the 40% will be collected in the month of sales. অর্থাৎ যেই মাসে সেল করছে ওই মাসে 40% কালেক্ট হয়ে যাবে, এবং পরবর্তী মাসে 60% কালেক্ট হবে, ঠিক আছে। তো এই ডাটা কেমনে পাইছে, গড়ে 18 দিন করে লাগে একটা অ্যাকাউন্ট রিসিভেবল কালেক্ট করতে, ঠিক আছে। তাহলে বুঝো যে এখানে যেহেতু মান্থলি ফোরকাস্ট করতেছে, সো ধরো প্রথম মাসের 1 তারিখে যদি সে ক্রেডিট সেল করে, এই টাকা সে কবে পাবে, 19 তারিখের মধ্যে পেয়ে যাবে। 2 তারিখে সেল করলে কয় তারিখের মধ্যে পেয়ে যাবে, 20 তারিখের মধ্যে পেয়ে যাবে। যদি সে 10 তারিখে সেল করে, 18 দিন লাগে না, 28 তারিখের মধ্যে পেয়ে যাবে। সে ক্ষেত্রেও কিন্তু একই মাসে পেয়ে যাচ্ছে। কিন্তু সে যদি 12 তারিখের পরে সেল করে, যদি 13 তারিখ সেল করে, মাস যদি হয় 30 দিনে, 13 তারিখ সেল করলে সেই টাকাটা সে কবে পাচ্ছে, পরের মাসে পাচ্ছে, ঠিক আছে। তাহলে বোঝার চেষ্টা করি যে আহ পরের মাসে সে টাকাটা পাচ্ছে সেক্ষেত্রে, ঠিক আছে। তাহলে 1 থেকে 12 তারিখের মধ্যে যদি সে সেল মানে না মানে যতগুলা সেলই করতেছে, মনে করো যে 30 দিন আছে, 30 দিনই সে কিছু না কিছু তো সেল করতেছে, 1 থেকে 12 তারিখের যে সেল গুলো আছে প্রত্যেকটা টাকা সে কি এই তোমার কারেন্ট মান্থেই পেয়ে যাচ্ছে, কিন্তু 13 তারিখ থেকে 30 তারিখের টাকাগুলো সে পরের মান্থে পাচ্ছে, তাই না? তাহলে কি 13 থেকে 30 তারিখের মধ্যে টোটাল কত দিন, 18 দিন আছে, তাহলে 18 দিনের সেলসের টাকা তুমি, অর্থাৎ কি 60% অফ অল ক্রেডিট সেলস, ঠিক আছে। তো এটা টাইমের বেসিসে ক্যালকুলেট করা হচ্ছে যে তোমার 18 দিনে কি পরিমাণ সেল হয়েছে, ঠিক আছে। এমন হতে পারে যে তোমার 18 দিনে সেল কম হয়েছে, প্রথম 12 দিনের সেল অনেক বেশি হয়েছে, হ্যাঁ। তো এটা ওই ক্যালকুলেশনে আসতেছে না, মেইন কথা হলো তোমার এখানে 18 থেকে, so তোমার এখানে যে পার্সপেক্টিভে দেখছো সেখানে সেভাবে আসতেছে যে 60% অফ অল ক্রেডিট সেলস অন এনি মান্থ উইল বি কালেক্টেড ইন দ্য ফলোইং মান্থ অফ সেলস। তাহলে পরবর্তী মাসে 60% কালেক্ট হবে, আর বাকি যে 12 আছে, 12 ÷ 30, সেটা আসছে 40% উইল বি কালেক্টেড ইন দ্য মান্থ অফ সেলস। সো এইটা এখানে তোমার পাইছে, ঠিক আছে। ওকে, সো এখানে এই মেথডের একটা প্রবলেম আছে, যে ওয়ান অফ দ্য মেজর প্রবলেম অফ দিস সিস্টেম ইজ দ্যাট ইট ডাজ নট কনসিডার দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ রিসিভেবল কালেকশন, অ্যান্ড দেয়ারফর ইট ফেইলস টু ফোরকাস্ট দ্য অ্যাকাউন্টস রিসিভেবল প্রপারলি। এটা বুঝায় বলতে হবে। আচ্ছা, আগে আমি পেমেন্ট প্যাটার্ন বলাই, তাহলে হয়তো একটু কিছুটা বোঝা যাবে। পেমেন্ট প্যাটার্ন অ্যাপ্রোচটা বুঝাই। ওকে, সো পেমেন্ট প্যাটার্ন অ্যাপ্রোচে কি হচ্ছে যে দিস অ্যাপ্রোচ কনসিডার্স হিস্টোরিক বিহেভিয়ার প্যাটার্ন অফ দ্য কাস্টমার্স অফ দ্য ফান্ড। আচ্ছা, কাস্টমারের হিস্টোরিক বিহেভিয়ার প্যাটার্ন দেখে, যে হিস্ট্রিক্যালি সে হিস্ট্রিক্যাল প্যাটার্ন দেখে এখানে তোমার ক্যালকুলেট করে। আহ, এইটা হলো আমি বলতেছি পেমেন্ট প্যাটার্ন অ্যাপ্রোচের বিষয়টা কি। আহ, এই পাশে আসি, আরে আরো দাগাচ্ছে কেন। ওকে, ধরো, আচ্ছা, স্লাইডে যে পার্সেন্টেজ দেওয়া আছে ওই পার্সেন্টেজ গুলো ইউজ করে আমি বলতেছি যে তোমার যদি ধরো 50,000 টাকার যদি সেল হয়ে থাকে, ঠিক আছে, 50
1000 টাকা এই মাসে সেল হইলো, ঠিক আছে। এখন এর মধ্যে যে তোমার হয়তো 70% ক্রেডিট সেল হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, 70% ক্রেডিট সেলস আর 30% হলো ক্যাশ সেলস, ঠিক আছে। এখন এই 70%-এর হলো কিছু টাকা এই মাসে কালেক্ট হবে, কিছু টাকা পরের মাসে কালেক্ট হবে। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা ওরা মনে করো ওটা আলাদা করে তোমার ক্যালকুলেট আসতেছে না, ঠিক আছে। তোমার ওই কোন মেথডটা, ওটা টার্ন ওভার মেথডে ওভাবে আসতেছে না। কিন্তু এখানে পেমেন্ট প্যাটার্নের ক্ষেত্রে কি হচ্ছে, 50,000 এটা কি দেখে, পেমেন্ট প্যাটার্ন অ্যাপ্রোচে তোমার কাস্টমারের হিস্ট্রিক্যাল বিহেভিয়ার চেক করে। চেক করে তাহলে বুঝতে পারে যে 50, এমনি তো সে দেখতেছে কোম্পানি যে 50,000-এর মধ্যে 30% এই মাসে ক্যাশ পেয়ে যাবে আর 70% তার ক্রেডিট সেল হবে, ঠিক আছে। কিন্তু এই ক্রেডিট সেলের মধ্যে দেখা যাচ্ছে যে এটা কখন হয়, যে তোমার পেমেন্ট প্যাটার্ন অ্যাপ্রোচটা তোমার ডিফারেন্ট রেজাল্ট দেয় হলো তোমার এটা, মানে এটা তোমার সুবিধা হলো কি, কোম্পানি হয়তো বিভিন্ন জনকে বিভিন্ন ক্রেডিট টার্মসে সেল করতেছে, ঠিক আছে। হ্যাঁ, তো কাউকে হয়তো 30 দিনের জন্য ধারে বিক্রি করতেছে, কাউকে হয়তো 60 দিনের জন্য, হ্যাঁ, কাউকে হয়তো একটু বেশি। সো দেখা যাচ্ছে যে হয়তো 70% যে ক্রেডিট সেল হয়েছে এর মধ্যে হলো 70%-এর মধ্যে কি আছে, 40% আছে এবং 30% আছে, ঠিক আছে। তো এই 70%-এর মধ্যে তোমার 40% যেটা মানে টোটালের উপর 40% আর কি। তো এই 70%-এর মধ্যে 40% সেল হলো তোমার 30 দিনের মধ্যেই কালেক্ট হয়ে যায়, 30 ডেজ এর মধ্যে, ঠিক আছে। আর যে 30% আছে সেটা সেটা আবার কালেক্ট হয় 60 ডেজ এর মধ্যে, অর্থাৎ এদেরকে তুমি বেশি ক্রেডিট টাইম দিয়ে রাখছো যেটা একটু পরে দিতে পারবে। হ্যাঁ, তো এদের টাকা কালেক্ট হইতে তোমার 60 ডেজ লাগবে। So, এই যে এখানে ইন্ডিভিজুয়াল যে প্রত্যেকটার এটা যে ট্র্যাক করতেছে এটা হলো তোমার পেমেন্ট প্যাটার্ন মেথড, ঠিক আছে। পেমেন্ট প্যাটার্ন মেথড এখানে হয়তো কোনো ক্রেডিটর তোমাকে হয়তো আগে দিয়ে দিতে হচ্ছে, আবার কোনো ক্রেডিটর হয়তো তুমি বেশি ক্রেডিট টাইম পাচ্ছে, সে 60 দিন পরে পাচ্ছে, ঠিক আছে। কিন্তু ওখানে হলো কিন্তু তোমার একবারই ধরে নিছে যে পরবর্তী মান্থে পেয়ে যাবে সব টাকা, ঠিক আছে। কিন্তু মানে সবাই একসাথে সব টাকা একসাথে পেয়ে যাবে, সেটা ওরকম না, ঠিক আছে। সো এইটা হলো তোমার পেমেন্ট প্যাটার্ন অ্যাপ্রোচে এই জিনিসটা তোমার ট্র্যাক করে। হ্যাঁ, তো এটা কেমনে একটা ম্যাথের মাধ্যমে কম্পারিজনটা দেখলে ইজি হবে। হ্যাঁ, ধরো এই নেক্সট মান্থটাই আমরা ফোরকাস্ট করতেছি। হ্যাঁ, তো এই মান্থ আমরা নেক্সট মান্থ ফোরকাস্ট করতেছি। তো সেলস আমার ফোরকাস্টের সেলস দেওয়া আছে যে নেক্সট মান্থে সেল হবে এত, আর এই মান্থ এবং গত মান্থে সেলও দিয়ে দিছে। এখন আমরা হলো যে প্রথম যে মেথডটা টার্ন ওভার মেথড, টার্ন ওভার মেথডে আমার বলা আছে যে টার্ন ওভার এখানে ফুল লেখা আছে এখানে, দাঁড়াও। আচ্ছা, এখানে একটা ক্যালকুলেশন দেখাইনি, তো আরেক ম্যাথের জন্য ছিল। এই ম্যাথের যদি ক্যালকুলেশন আমি দেখাইতে চাই, হ্যাঁ, তাহলে একটু বোঝার চেষ্টা করো। এখানে আমি এখানে দেখাই যে দেখো, এখানে হচ্ছে কি পেমেন্ট প্যাটার্ন আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা ক্যালকুলেট করতেছে, কিন্তু যখন এটা আমার চলে আসতেছে, এটা কি মেথড জানি, টার্ন ওভার মেথড, তখন আমি দেখতেছি যে এই যে দেখো, এই যে 50,000-এর মধ্যে দেখো, এই 50,000-এর মধ্যে 70% টাকা আমি পরে পাচ্ছি, ক্রেডিট সেল করতেছে, 30% তো সাথে সাথে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমার 30% টাকা আমি কয়দিনে পাচ্ছি, 30% টাকা আমার পাচ্ছি আমার 0 ডেইসে, কোনো দিন লাগতেছে না, 0 ডেইসে পাচ্ছি। আর 40% টাকা কবে পাচ্ছি, পেমেন্ট প্যাটার্ন অ্যাপ্রোচে আসতেছে আমি বিষয়টা, 40% টাকা আমি পাচ্ছি 30 দিন লাগতেছে আমার। 30% টাকা পাচ্ছি আমি কত, 30% টাকা আমি পাচ্ছি 60 দিনে। তো আমার 100% টাকা এখানে আমার টোটাল লাগতেছে, এটাতে তো কোনো দিনই লাগতেছে না, যাই হোক তোমার টোটাল লাগতেছে 90 ডেজ, ঠিক আছে। এভারেজে কত আসে তোমার,
90 ডেজ মানে 3 মাস, ঠিক আছে, তোমার তিনটা এপ এখানে যদি 3 দিয়ে ভাগ দাও, এবারে যে আসতেছে তোমার 30%। সো এখানে ওরা বলবে, সরি 30 ডেজ আসতেছে, ঠিক আছে। তো ওখানে তোমার যেটা টার্ন ওভার মেথড তোমাকে দেখাবে যে 30 ডেজ তোমার কি টার্ন ওভার পিরিয়ড, ঠিক আছে, অর্থাৎ প্রতি 30 দিন অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার পিরিয়ড, তো প্রতি 30 দিন পর পর তুমি অ্যাকাউন্ট রিসিভেবল টাকা পাও, ঠিক আছে। তো এখন সেই পার্সপেক্টিভে আমি কি বুঝতে পারছি, যেহেতু প্রতি 30 দিন দিন পর পাই, অর্থাৎ প্রতি মাসের টাকা, প্রতি মাসের সেলসের টাকা আমি তার পরবর্তী মাসের মধ্যে পেয়ে যাই, তাই না? বিষয়টা তো এরকম, মনে করি কোনো 18 তারিখ, ধরো 20 তারিখে কোনো সেল করলাম, তা আমি যদি 30 দিনের মধ্যে টাকা পাই, তার অর্থ কি আমি আগামী মাসে 20 তারিখের মধ্যে পেয়ে যাবো। হ্যাঁ, বিষয়টা তো এটাই দাঁড়াচ্ছে তাহলে। গত মান্থের যে সেল আসছে মানে এই মান্থের, সেটা 30,000 টাকার, এই টাকাটা আগামী মাসে 30,000 টাকা তো কালেক্ট হয়ে যাবে, তাই না? তাহলে এখন আমি রিসিপ্ট যদি এখানে ক্যালকুলেট করি, এখানে 30,000 টাকা আমার রিসিপ্ট এটাতে আসতেছে। এটা হলো টার্ন ওভার মেথড অনুযায়ী। এখন আমি পেমেন্ট মেথড অনুযায়ী রিসিপ্ট ক্যালকুলেট করবো। পেমেন্ট মেথড অনুযায়ী আমি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কত টাকা মানে কালেক্ট করতেছি, ঠিক আছে। তো পেমেন্ট মেথডে যেটা আসতেছে যে তোমার পেমেন্ট মেথড আমার ডিটেইল ট্র্যাক ডাউন করতেছে, যে ডিটেইল ট্র্যাক ডাউন কি, যে তোমার এখানে এই এটা কি ছিল, যে এই জিনিসটাকে কনসিডারেশনে আনতেছে, যে তোমার 30% টাকা 0 দিনে পাচ্ছে, 40% টাকা 30 দিনে পাচ্ছে, আর 30% টাকা 60 দিনে পাচ্ছে। হ্যাঁ। তো আচ্ছা, এখানে হলো তোমার 0 দিনে কত পাচ্ছিল, 30% টাকা। তাহলে দেখো, এই যে 20,000 টাকার যে সেল করছে, সেল করবে আগামী মাসে, তাহলে সেটা তো 0 দিনে পেয়ে যাবে, মানে সাথে সাথে পেয়ে যাবে। তাহলে এই 20,000-এর 30%, সেটা পুরোটা না, 30% সাথে সাথে পেয়ে যাবে। তাহলে ওই 30% কি আমার এখানে কালেকশন ফ্রম ক্যাশ সেলস হিসেবে 20,000-এর 30%, অর্থাৎ 6,000 আসতেছে। আবার গত মাসে যে সেল করছে, সেই সেলের কত পার্সেন্ট তোমার আগামী মাসে পাবে? হ্যাঁ, 1 মান্থ পরে কত পার্সেন্ট পায়? 1 মান্থ পরে কত পার্সেন্ট পাবে? 40%। তাহলে এই 40% তোমার এখানে আসতেছে, ঠিক আছে। যে এই 30,000-এর যে সেল গত মাসে করছিল, তার তার এই যে 30,000, ঠিক আছে, এই 30,000-এর সে 30%, 30% তো এই মাসেই পেয়ে যাবে, কিন্তু আমরা তো এই মাসে ফোরকাস্টিং করতেছি না, আমরা এই মাসে করতেছি, ঠিক আছে। তো এই 30,000-এর 40% পাবে পরবর্তী মাসে। তাহলে 30,000-এর 40% কত আসে তোমার? হ্যাঁ, 40% আসে একটু 12,000, তাহলে 12,000 এখানে লিখছে। আবার এই যে 20,000, এই 20,000-এর 30%-এর এই মাসেই পেয়ে যাবে, তো এই মাস তো আমরা ফোরকাস্টিং করতেছি না। এই 20,000-এর 40% পরবর্তী মাসে পাবে, এই মাসও তো আমরা ফোরকাস্টিং করতেছি না, কিন্তু এই 20,000-এর 30% আর রিমেইনিং 30% সেটা কবে পাবে? 2 মাস পর পাবে। তো সেই 20,000-এর 30% এখানে 6,000 এটা বসা হলো হলো। তো এই তিনটা যোগ করে আমার পেমেন্ট প্যাটার্ন অনুযায়ী আমার কত আসতেছে, 24,000 আসতেছে, কিন্তু আমার টার্ন ওভার মেথড অনুযায়ী 30,000 আসতেছে। তো এখানে হলো তোমার ডিফারেন্সটা। সো এই হলো কাহিনী এখন। এটা যদিও অনেক বড় দেখতে লাগতেছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি খুব বেশি কঠিন কিছু নাই, কিছু ট্রিক্স এর কথা স্যার বলছিল, বাট কঠিন কিছু নাই। হ্যাঁ, তো এখানে যেমন 10% অফ টোটাল সেলস ইজ ক্যাশ বেসিস অর কালেক্টেড অন দ্য সেম মান্থ, ঠিক আছে। তো সেলস এর কথা কেমন পাইছে? সেলস এর ডাটা দিয়ে দিছে 5 লাখ, 5,50,000, এরপর পরের ইয়ার গুলা দিয়ে দিছে। তো এখানে সব ইয়ারের সেলস বসাইছে, ঠিক আছে। তো দেন